কিরে, তুই এখনো এখানে বসে আছিস? বাসায় কাজগুলো কে করবে? না মা, গাছগুলোতে পানি দিয়েই কাজ করছি। তাড়াতাড়ি গিয়ে রান্না কর। তারপর স্বাধীন গাছগুলোতে আরও একটু পানি দিয়ে সেখান থেকে সোজা বাড়ির ভিতরে ঢুকে রান্না করতে লাগে। স্বাধীন রান্না করছিল, অমনি উপর থেকে স্বাধীনের ছোট বোন বলতে লাগে, কিরে, তোর রান্না এখনো শেষ হয় নাই? আমার কাপড় চোপড়গুলো কে ধুয়ে দিবে? রাতে আবার পার্টিতে যেতে হবে। রান্না করে জলদি জলদি আমার কাপড় চোপড়গুলো ধুয়ে দিবি। তোর যে জামা কাপড়গুলো ধুয়ে দিতে হবে সেগুলো বাইরে বের করে রাখ। কি, তুই আবারও আমাকে তুই করে বললি? তুই আমার ছোট বোন তো, আমি তোকে তুই করেই বলবো। বাট আমি তো তোকে আমার বড় ভাই হিসেবে মানি না। এরপর থেকে কখনো তুই আমাকে আমার নাম ধরে ডাকবি না, তুই করে বলবি না, পারলে আপু করে ডাকবি। কথাটা বলেই সামিয়া কিচেন রুম থেকে বেরিয়ে যায়। অন্যদিকে স্বাধীন রান্নাবান্না শেষ করে খাবার টেবিলে গুছিয়ে তার বাবার জন্য এক্সট্রা আরেকটি প্লেটে ভাত আর কিছু তরকারি নিয়ে তার বাবার রুমে চলে যায়। রুমে প্রবেশ করে দেখে তার বাবা শুয়ে আছে। তারপর স্বাধীন তার বাবাকে আধশোয়া করে তুলে খাবার খাওয়াতে লাগে আর বাবার সঙ্গে কথা বলতে লাগে। ও, আপনাদের তো আমাদের গল্পের নায়কের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়নি। আমাদের গল্পের নায়কের নাম স্বাধীন শেখ। বাংলাদেশের টপ 3 কোম্পানির মালিকের ছেলে। তার কোনো মূল্য নেই বাড়িতে, কারণ সে এখন এতিম। এতিম বললাম কেন জানেন? স্বাধীনের জন্মের 5 বছর পর তার মা মারা যায়। স্বাধীনকে দেখাশোনা করার জন্য স্বাধীনের বাবা দ্বিতীয়বারের মতো বিয়ে করে। প্রথম কয়েক বছর স্বাধীনের সঙ্গে স্বাধীনের সৎমা অনেক ভালো ব্যবহার করে। বাট যখন তাদের ঘর আলো করে তাদের পুত্র সন্তান হয়, তারপর থেকে স্বাধীনের সৎমা স্বাধীনকে দেখতে পারে না। শুধু অবহেলা আর লাঞ্ছনার শিকার হয় স্বাধীন। তার ছোট ভাইয়ের বয়স যখন দুই বছর, তখন একটা কার অ্যাক্সিডেন্টে বাবা প্যারালিস্ট হয়ে যায়। সেই থেকে হাঁটা চলাফেরা করতে পারে না, শুধু মৃত মানুষের মতো শুয়ে থাকে। অন্যের সাহায্য ছাড়া চলতে ফিরতে পারে না। ডাক্তার বলেছে এখন শুধুমাত্র আল্লাহ এনাকে বাঁচিয়ে রাখতে পারে। যদি ভাগ্যক্রমে আবার ওনার অর্গান চালু হয়, তাহলে এটা মিরাকেল হবে। এদিকে স্বাধীন তার বাবাকে খাইয়ে রুম থেকে বেরিয়ে যায়। স্বাধীন তার বাবা রুম থেকে বেরিয়ে খাবার টেবিলের দিকে যেতে দেখে স্বাধীনের সৎমা ওর ছোট ভাই বোন খাবার খাচ্ছে। স্বাধীন ওদের কাছে যেতেই স্বাধীনের ছোট বোন বলতে লাগে, যা তো, তুই গিয়ে আমার কাপড় চোপড়গুলো এক্ষুনি ধুয়ে দিয়াই, শুকিয়ে গেলে পরে ইস্ত্রি করে দিবি। তারপর স্বাধীন প্লেটটা রেখে সোজা সামিয়ার রুমে গিয়ে কাপড় চোপড় নিয়ে ধুয়ে দিতে লাগে। তারপর ছাদে গিয়ে কাপড় চোপড়গুলো নেড়ে দিয়ে পুনরায় নিচে চলে আসে। অন্যদিকে খাবার খেয়ে স্বাধীনের সৎমা অফিসে চলে যায়। স্বাধীনের ছোট ভাই আর বোন দুজনেই কলেজে চলে যায়। এখন পুরো বাসাটা ফাঁকা। তারপর স্বাধীন খাবার টেবিলে বসে খাওয়া দাওয়া করে তার রুমে গিয়ে বই বের করে পড়তে লাগে। অন্যদিকে তোরা এতগুলো ছেলে হয়ে একটা ছেলের সঙ্গে পারলি না। ওই টাকা দিয়ে এগুলো কাদেরকে বুঝছি? 7 দিনের মধ্যে যদি ওই ছেলেটাকে ধরে আনতে না পারিস, তাহলে তোদের কিন্তু শেষ করে ফেলবো। না বস, আমাদের প্রত্যেকটা ছেলেকে লাগিয়ে দিয়েছি, 7 দিনের আগেই ছেলেটাকে খুঁজে বের করব। আমার শত শত কোটি টাকার মালামাল সালার পুত 2 মিনিটে নষ্ট করে দিয়েছে। নিজেও জানে না কত বড় ভুল করেছে। ওকে যে কয় টুকরো করে করবো পেলে। অন্যদিকে স্বাধীনের পড়তে পড়তে দুপুর হয়ে যায়। তারপর তার রুম থেকে বেরিয়ে ছাদ থেকে তার বোনের কাপড় চোপড়গুলো নিয়ে আসে। ইস্ত্রি দিয়ে ইস্ত্রি দিয়ে সুন্দর করে গুছিয়ে রেখে দেয়। তারপর কিচেন রুমে গিয়ে রান্না করতে লাগে। স্বাধীন কিচেন রুমে বসে রান্না করছিল, হঠাৎ কে যেন বাড়ির বাহিরে এসে দরজায় কড়া নাড়তে লাগে। স্বাধীন তড়িঘড়ি করে কিচেন রুম থেকে বেরিয়ে দরজা খুলে দিয়ে দেখে ওর ছোট ভাই। কিছু বুঝে ওঠার আগেই স্বাধীনকে ধাক্কা দিয়ে সে রুমের ভিতরে চলে যায়। স্বাধীন তো পুরো অবাক, কারণ এই পুরো বাড়িটাতে সবাই স্বাধীনকে ঘৃণা করলেও ওর ছোট ভাই কখনো তাকে ঘৃণা করে না। বাট আজকে ওর কাছ থেকে এমন ব্যবহার আশা করেনি স্বাধীন। আপনাদের তো বলতে ভুলে গেছি, স্বাধীনের ছোট বোনের নাম সামিয়া, আর সামিয়ার বড় ভাই স্বাধীনের ছোট ভাই সেটার নাম মুস্তাফিজুর। তারপর স্বাধীন পুনরায় কিচেন রুমে গিয়ে রান্না করতে লাগে। রান্না করা শেষ হলে স্বাধীন খাবারগুলো টেবিলে নিয়ে গুছিয়ে রাখতে লাগে। তারপর স্বাধীন তার ভাইয়ের রুমের দিকে অগ্রসর হয় কী হয়েছে তা জিজ্ঞেস করার জন্য।
রুমের বাইরে থেকে অনেকবার দরজায় কড়া নাড়ার পরও ওই পাশ থেকে কোনো শব্দ আসে না। স্বাধীনের অনেক ভয় হতে লাগে। কি করবে স্বাধীন বুঝতে না পেরে বেসমেন্ট থেকে একটা হাতুড়ি নিয়ে এসে দরজার লক ভাঙতে পারে। দরজার হাতুড়ি দিয়ে পিটাতে পিটাতে এক পর্যায়ে দরজার লক ভেঙে দরজা খুলে যায়। স্বাধীন তো ঘরের ভিতর ঢুকে পুরোটা অবাক হয়ে যায়। ভাই তোর কি হয়েছে? এমন কাজ করতে গেলি কেন? কি হয়েছে বুঝতে পারছে না তো। হ্যাঁ, স্বাধীনের ছোট ভাই রুমের ভিতর এসে বিষ পান করেছে। তারপর স্বাধীন তার ভাইকে কোলে তুলে নিয়ে বাসার নিচে এসে গাড়ি করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। তারপর স্বাধীন এক হাত দিয়ে ড্রাইভ করছে আর অন্য হাত দিয়ে ফোন বের করে তার সৎমা আর ছোট বোনকে ফোন করছে। বাট দুজনের কেউই ফোন রিসিভ করছে না, বারবার শুধু ফোন কেটে দিচ্ছে। স্বাধীন সেদিকে আর কোনো ভ্রুক্ষেপ না দিয়ে ফুল মনোযোগ দেয় গাড়ি চালানোর দিকে। একটু পর গাড়ি এসে ব্রেক করে হাসপাতালের সামনে। তারপর স্বাধীন নার্স ডাক্তারকে ডাকতে লাগে। প্লিজ আমার ভাইকে বাঁচান আপনারা। কি হয়েছে ওনার? মুখ দিয়ে ফেনা বের হচ্ছে কেন? বিষ খেয়েছে। তারপর ডাক্তার তড়িঘড়ি করে মুস্তাফিজুরকে একটা চেম্বারে নিয়ে যায়। অন্যদিকে স্বাধীন বাহিরে বসে আছে মাথা নিচু করে। একটা ডাক্তার রুম থেকে বের হতে স্বাধীন দৌড়ে ডাক্তারের কাছে গিয়ে বলতে লাগে, এখন আমার ভাই কেমন আছে? দেখুন, ওনাকে ওয়াশ করা হয়েছে। ওনার পেট থেকে সম্পূর্ণ বিষ বের করার পরে আপনাকে বলতে পারবো তার কন্ডিশন কি অবস্থায় আছে। কথাটি বলে ডাক্তার সেইখান থেকে চলে যায়। অন্যদিকে স্বাধীন চিন্তিত হয়ে চেয়ারে গিয়ে মাথা নিচু করে বসে আছে। এভাবে পেরিয়ে যায় প্রায় 2 ঘন্টা। ডাক্তার রুম থেকে বের হওয়ার নামগন্ধ নিচ্ছে না। স্বাধীন ধীরে ধীরে অনেক চিন্তিত হয়ে যায়। হঠাৎ করে একটা ডাক্তার চেম্বার থেকে বের হতে স্বাধীন দৌড়ে ডাক্তারের কাছে গিয়ে বলতে থাকে, ডাক্তার সাহেব, এখন আমার ভাইয়ের অবস্থা কেমন? আমরা সম্পূর্ণ চেষ্টার উপরে আছি এবং ওনার পেট থেকে সম্পূর্ণ বিষ বের করে ফেলেছি। এখন 24 ঘন্টা না হলে কিছুই বলতে পারবো না। বর্তমানে উনি এখন লাইফ সাপোর্টে আছে। ডাক্তার প্লিজ আমার ভাইকে বাঁচান। আপনার যত টাকা লাগে আপনাকে তত টাকাই দিব। দেখুন, এখানে তো আমাদের হাত নেই। এখন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়া আর কোনো উপায় দেখছি না। ডাক্তারের এমন কথা শুনে স্বাধীন বাকরুদ্ধ হয়ে যায়। পুনরায় চেয়ারের কাছে গিয়ে বসে পড়েন। এভাবেই কখন যে বিকেল হয়ে যায় সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। হঠাৎ স্বাধীনের ঘোর ভাঙে তার হাতের ফোনের কল আসাতে। ফোনটা উঠিয়ে দেখে স্বাধীনের সৎমা ফোন করেছে। ফোনটা রিসিভ করতে ওই পাশ থেকে স্বাধীনের সৎমা বলতে লাগে, জমিদারের বাচ্চা, বাড়িঘর ছেড়ে কই গিয়েছিলিস? তোর কি কোনো চিন্তা নেই? দারোয়ানকে তোর কথা জিজ্ঞেস করলাম, বলল যে তুই গাড়ি নিয়ে কোথায় যেন চলে গেলে তাড়াহুড়ো করে। সৎ মায়ের এমন কথায় কি উত্তর দেবে স্বাধীন কিছুই বুঝে উঠতে পারছে না। শুধু অঝরে কান্না করছে স্বাধীন। ফোনের ওই পাশ থেকে কান্না শব্দ শুনতে পেলে স্বাধীনের সৎমা বলতে লাগে, ন্যাকা কান্না করছিস কেন? আবার গাড়িটা অ্যাক্সিডেন্ট করে ফেলিসনি তো? আমার শখের গাড়ি, আমার 1 কোটি টাকার গাড়ি, তুই অ্যাক্সিডেন্ট করে এখন কান্না করছিস? মা, ছোট ভাই বিষ খেয়েছে আর তাকে নিয়ে হাসপাতালে। কথাটা শুনে স্বাধীনের মায়ের হাত থেকে ফোন পড়ে যায়। তারপর ফোনটা তুলে সে স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, এখন তোরা কোন হসপিটালে আছিস? আমি তোমাকে অ্যাড্রেস টেক্সট করে পাঠিয়ে দিচ্ছি। তারপর স্বাধীন তার ভাই যে হাসপাতালে ভর্তি সেই হাসপাতালের ঠিকানাটা তার মায়ের ফোনে টেক্সট করে পাঠিয়ে দেয়। তারপর স্বাধীন পুনরায় সেইখানে বসে পড়ে। স্বাধীন বসেছিল তখনই স্বাধীনের কাছে একটা নার্স এসে বলতে লাগে, আপনি রোগীর কি হন? রোগী আমার ছোট ভাই হয়। রোগীর 2 ব্যাগ রক্ত লাগবে। আমি দেব রক্ত। শুধু দেব বললে তো হবে না, রোগীর সঙ্গে আপনার রক্তের ম্যাচ থাকতে হবে। ওর আর আমার রক্ত একই গ্রুপেরই। ও, তাহলে আসেন। তারপর স্বাধীন নার্সের সঙ্গে গিয়ে 2 ব্যাগ রক্ত দিয়ে পুনরায় এসে তার সিটে বসতে যাবে, অমনি তার মা তার কাছে এসে ঠাস ঠাস করে 2 থাপ্পড় লাগিয়ে দেয়। স্বাধীন হঠাৎ থাপ্পড় খেয়ে ফ্লোরে পড়ে যায়। 2 ব্যাগ রক্ত দেওয়াতে তার শরীর অনেকটাই ক্লান্ত। এমন অবস্থাতে স্বাধীনকে উদ্দেশ্য করে স্বাধীনের সৎমা বলতে লাগে, কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার ছেলেকে বিষ খাওয়ানো? আবার এসে তুই হাসপাতালে ভর্তি করিয়েছিস? মা, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি কেন আমার ছোট ভাইকে বিষ খাওয়াতে যাব? আমি ভালো করে জানি আমার ছেলে হাসি খুশিভাবে চলাফেরা করে, ও কেন বিষ খেতে যাবে? ইভেন আজকে সকালেও একসঙ্গে খাবার টেবিলে খাবার খেলাম,
হাসি খুশি ভাবে হঠাৎ করে ওর মনোভাব এমন হবে কেন? তোকে আমি পুলিশে দেব, শুধু একবার ছেলে সুস্থ হয়ে উঠুক তারপর। অন্যদিকে স্বাধীন দোষীর মতো মাঠের দিকে তাকিয়ে থাকে আর অঝরে চোখ বেয়ে জল বের হচ্ছে। এত বছর ধরে তাদের সঙ্গে রয়েছি, আর আর এটুকু আমাকে চিনল? বারবার শুধু এমন চিন্তা ভাবনাই ঘুরছে স্বাধীনের মাথায়। তারপর সেইখানে আর দাঁড়িয়ে না থেকে স্বাধীন গাড়িটা নিয়ে সোজা বাসায় চলে যায়। তারপর তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার টেবিল থেকে কিছু খাবার নিয়ে তার বাবার রুমে চলে যায়। স্বাধীন তার বাবার রুমের ভিতরে ঢুকে দেখেন তার বাবা ঘুমাচ্ছে। হালকাভাবে ডাক দিতে তার বাবার ঘুম ভেঙে যায়। তারপর স্বাধীন তার বাবাকে খাইয়ে দিতে লাগে আর বলতে লাগে, জানো বাবা, ছোট ভাই আজকে বিষ খেয়েছে। কেন খেয়েছে জানি না, কিন্তু অযথাই মা আমাকে দোষারোপ দিচ্ছে। ভাইয়ের অবস্থা তেমন একটা ভালো না। ডাক্তার বলল তার শরীর থেকে অনেক রক্ত বের করে নেওয়া হয়েছে। পরবর্তীতে ওকে আমি 2 ব্যাগ রক্তও দিলাম। ভাবতেই অবাক লাগছে, এত বছর ধরে তাদের সঙ্গে রয়েছি, তারাই আমাকে ভুল বুঝলো। এই ছিল আমাকে, যে আমি আমার নিজের ভাইকে ক্ষতি করব। না হয় আমাকে ভালোবাসে না, কিংবা ভালো চোখেও দেখে না, বাট আমি তাদের অনেক ভালোবাসি, সেটা ওরা ভালো করেই জানে। স্বাধীন তার বাবাকে খাইয়ে দিয়েছিল আর এমন কথাগুলো বলছিল আর অঝরে কান্না করছিল। স্বাধীন তো বাবাকে খাইয়ে দিয়ে তার বাবার সঙ্গে আরও অনেকক্ষণ ধরে কথা বলে সোজা তার রুমে চলে যায়। তারপর ও ফ্রেশ হয়ে আবার গাড়িটা নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। একটু পর হাসপাতালে চলে আসে। আমি তারপর সোজা মস্তিপুরে যে কেবিনে আছে সেই কেবিনে চলে যাই। মা তো আমাকে দেখে রেগে যায়। এসে মারতে যাবে, তখনই ডাক্তার বলল, এটা আপনার ছেলে না? আমি তো এনার কথা আপনাকে বললাম। এই ছেলেটাই তো আপনার ছেলেকে হাসপাতালে নিয়ে এসেছিল আর 2 ব্যাগ রক্ত দিল। অমনি সৎমা ডাক্তারকে উদ্দেশ্য করে বলে, না, এ আমার ছেলে না, আমার একটাই ছেলে, একে আমি চিনি না। সেই ছেলেটাকে নিয়ে আসার পর থেকে অনেক চিন্তিত আর উদ্বিগ্ন নিয়ে বসেছিল দেখে মনে হচ্ছিল যেন নিজের আপন ভাই। তাই আমি আপনাকে বলছিলাম, আমি তো জানি না এটা আপনার ছেলে না। সরি ম্যাম। কথাটা বলে ডাক্তার সাহেব কেবিন থেকে বেরিয়ে যায়। অন্যদিকে স্বাধীনের ছোট বোন বাড়িতে এসে কাউকে দেখতে না পেয়ে সোজা তার মায়ের ফোনে ফোন করে। মা, তোমরা সবাই কোথায় আছো? বলিস না, তোর বড় ভাই বিষ খেয়েছে, তাকে নিয়ে হাসপাতালে। কোন হাসপাতালে? অ্যাড্রেসটা বলো, আমি আসছি। এই হাসপাতালে জলদি চলে আয়। কথাটা বলে স্বাধীনের সৎমা ফোন রেখে দেয়। স্বাধীনের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বলতে থাকে, এই কুত্তার বাচ্চা, এখন আবার এখানে এসেছিস কেন? তখন মারতে পারিসনি বলে এখন মারবি এই জন্য? স্বাধীন নিচের দিকে তাকিয়ে থেকে তার মাকে উদ্দেশ্য করে বলে, আমি কখনোই মোস্তাফিজুর আর সামিয়াকে নিজের বোন ছাড়া অন্য কোনো নজরে দেখি নাই। আর সেখানে কিনা আপনি বলছেন ওদের মারার কথা, আমি তো কখনো কল্পনাও করতে পারি না। হইছে, তোকে আর গলাবাজি করতে হবে না, বের হক কেবিন থেকে। উদ্দেশ্য করে বলে। তারপর স্বাধীন কেবিন থেকে বেরিয়ে যায়। বাইরে থাকা চেয়ারে বসে পড়ে স্বাধীন। স্বাধীনের ছোট বোন হাসপাতালে চলে আসে। স্বাধীনের দিকে একটু তাকিয়ে থেকে কেবিনেটে ঢুকে পড়ে। স্বাধীন সেইখানে অনেকক্ষণ বসে থাকে। মোবাইলটা হাতে নিয়ে দেখে রাত 11টা বেজে গেছে। তারপর কেবিনে ঢুকে স্বাধীন তার বোন আর মাকে উদ্দেশ্য করে বলে, মা, তোমরা এখন বাসায় চলে যাও। নিশ্চয়ই তোমরা এখনো না খেয়ে আছো। তোমরা না খেয়ে থাকলে আবার তোমরা অসুস্থ হয়ে পড়বে। আমাদেরকে নিয়ে তোকে ভাবতে হবে না। ভাইয়া তো ঠিকই বলেছে, চলো আমরা বাসায় চলে যাই, কালকে না হয় আবার আসবো। শোন, আমরা চলে গেলাম, তার মানে এই না তুই আমার ছেলেকে আবার মারার চেষ্টা করবি। আমি জানি তুই আমার ছেলেকে মারার চেষ্টা করছিস। ও মরে গেলে তো পুরো সম্পত্তি তুই পাবি, তার জন্য তাই না? সেদিকে আর না যাই, এইখানে বসে থাকবি, আর আমার ছেলের কোনোভাবে যেন অযত্ন না হয়, আর জ্ঞান ফিরে আসলে আমাকে ফোন করবি। কথাটা বলে সামিয়া আর মা কেবিন থেকে বেরিয়ে সোজা বাসার উদ্দেশ্যে রওনা হয়। তারপর স্বাধীন একটা চেয়ার টেনে মুস্তাফিজুরের পাশে বসে তার মাথায় হাত বুলাতে লাগে। মুস্তাফিজুরের মাথায় হাত বুলাতে বুলাতে স্বাধীন ঘুমিয়ে পড়ে। অন্যদিকে মুস্তাফিজুর জ্ঞান ফিরে আসে রাত 3টার দিকে। আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করে কোথায় এখন সে আছে। তারপর সাইডে তাকিয়ে দেখে তার ভাই তার হাত ধরে শুয়ে আছে।
তার কাছ থেকে হাতটা সরাতে যাবে, তখনই স্বাধীনের ঘুম ভেঙে যায়। তারপর মুস্তাফিজুরকে উদ্দেশ্য করে স্বাধীন বলে, কিরে ভাই, তোর এখন কেমন লাগছে? না, এখন অনেক ভালো লাগছে। মুস্তাফিজুরের মুখ থেকে এমন কথা শুনে স্বাধীন স্বস্তির নিঃশ্বাস ফেলে। খারাপ লাগলে বল, ডাক্তারকে নিয়ে আসি। না, এখন আমি সম্পূর্ণ ঠিক আছি। তারপর প্রায় অনেকক্ষণ ধরে কেবিনের ভিতরে শূন্যস্থান নীরবতা বিরাজ করে। স্বাধীন একটা গম্ভীর নিঃশ্বাস ফেলে বলতে লাগে, আচ্ছা ভাই, বলবি তুই কেন এমন সিদ্ধান্ত নিতে গেলি? ভাইয়ের মুখ থেকে এমন কথা শুনে মুস্তাফিজুরের চোখ দিয়ে অঝরে পানি বের হচ্ছে। স্বাধীন বুঝতে পারছে যে মুস্তাফিজুরের সঙ্গে অনেক খারাপ কিছু হয়েছে, যার ফলে সে ভেঙে পড়ে এমন সিদ্ধান্ত নিয়েছিল। তারপর স্বাধীন মুস্তাফিজুরের হাত চেপে ধরে বলতে লাগে, তুই না আমার কাছে সব কথা খুলে বলিস, বল, কোনো সমস্যা নেই। স্বাধীনের এমন কথা শুনে মুস্তাফিজুর স্বস্তির নিঃশ্বাস ফেলে বলতে লাগে, ভাইয়া, একজনকে আমি অনেক ভালোবাসতাম। ধরতে গেলে আমি আমার নিজের জীবনের থেকেও বেশি। কিন্তু সে আমাকে ভালোবাসেনি, সে ভালোবেসেছে আমার টাকাকে। ও আমার কাছ থেকে অনেক টাকা নিত। সেমিস্টার ফিসের কথা বলে, মোবাইল কেনার কথা বলে আমি কখনো ওকে মানা করিনি। কিন্তু আজকে ওর বিয়ে ঠিক হয়েছে। দেখলাম অনেক হাসি খুশি ওকে ওর বিয়ের কথা বলতেও নাকচ করে। তারপর ওদের এঙ্গেজমেন্টের পিক দেখাতেই ও আমাকে উদ্দেশ্য করে বলে, শোনো, আমি তোমাকে কখনোই ভালোবাসিনি। আমি ভালোবেসেছি তোর টাকাকে। আর তোর মতো ছেলেকে বিয়ে করব আমি? তুই ভাবলি কি করে? আয়নায় কখনো নিজের মুখটা দেখেছিস? দেখতে তো পুরো কালো বিড়ালের মতো। আর তুই তো একটা বোকা। এতদিন তোর সঙ্গে নাটক করলাম, আর বুঝতে পারলি না? আমি ওর কথা শুনেই সামলাতে না পেরে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিই। আর ওইখানে না দাঁড়িয়ে থেকে সোজা বাসে চলে আসি। ও আচ্ছা, এই ব্যাপার। একটা মেয়ের জন্য তুই নিজের জীবন দিতে গেলি? মেয়েটা ঠিকই বলেছে, তুই অনেক বোকা। আর এই সামান্য একটা বিষয় নিয়ে তুই তোর নিজের জীবন দিতে গেলি? তোকে আমি ওর থেকে অনেক ভালো মেয়ে দেখে বিয়ে দেব। এইভাবেই মুস্তাফিজুরের সঙ্গে আরও অনেক কথা বলতে বলতে দুজনেই একটা সময় ঘুমিয়ে পড়ে। সকালের দিকে স্বাধীনের ঘুম ভাঙে। মুস্তাফিজুরের দিকে তাকিয়ে দেখে ঘুমাচ্ছে। স্বাধীন মুস্তাফিজুরের কেবিন থেকে বেরিয়ে ডাক্তারের কাছে চলে যায়। তারপর ডাক্তারকে উদ্দেশ্য করে বলে, এখন কি মোস্তাফিজুরকে কিছু খাওয়ানো যাবে? কথাটি বলে ডাক্তার সেইখান থেকে চলে যায়। তারপর স্বাধীন হসপিটাল থেকে বাহিরে এসে একটা দোকান থেকে কিছু পাউরুটি আর কলা কিনে নেয়। তারপর পুনরায় হাসপাতালে ঢুকে মুস্তাফিজুরের কেবিনে চলে যায়। স্বাধীনকে দেখতে পেয়ে মুস্তাফিজুর বলে, ভাইয়া, কোথায় গিয়েছিলে তুমি? বাইরে গিয়েছিলাম তোর জন্য খাবার আনার জন্য। আচ্ছা ভাইয়া, সত্যি করে একটা কথা বলবে? তোদেরকে কখনো গিয়ে আমি মিথ্যা কথা বলেছি কিছু জিজ্ঞাসা করলে? না, তা বলিনি। আচ্ছা ভাইয়া, মা তোমাকে কালকে অনেক গালাগালি করেছে, তাই না? না, মা কেন আমাকে গালাগালি করতে যাবে? তুমি না বললে, আমাকে মিথ্যা কথা বললে না, তাহলে মিথ্যা বললে কেন? আমি জানি সাধারণ আমাদের কারো হাত কেটে গেলেও মা তোমাকে বকে, আর সেখানে আমি এত বড় ভুল করেছি আর তোমাকে বকেনি? হ্যাঁ বকেছে, বাট তাতে আমি কিছুই মনে করিনি। মা আসুক, আমি ওনাদেরকে বুঝিয়ে বলবো। তোকে বুঝিয়ে বলতে হবে না, আগে নিজে বুঝতে শেখ, তাহলেই চলবে। আর এত কথা বলতে হবে না, খাবারগুলো খেয়ে নে। তারপর স্বাধীন তার হাতে থাকা ব্যাগ থেকে কলা আর পাউরুটি বের করায় মুস্তাফিজুরকে খাওয়ানোর জন্য। খাওয়া দাওয়া শেষ করে দুজনে বোতল করে পানি খেয়ে নেয়। তখনই রুমের ভিতরে হুড়মুড়িয়ে প্রবেশ করে স্বাধীনের সৎমা আর ছোট বোন। হঠাৎ রুমের ভিতর এমনভাবে কাউকে প্রবেশ করতে দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে যায় স্বাধীন আর মুস্তাফিজুর। তখন মুস্তাফিজুর তার মাকে উদ্দেশ্য করে বলে, তোমরা কি আড়ি পেতে আমাদের কথা শুনছিলে আর রুমের ভেতরে এমনভাবে এসে পড়লে কেন? দুজনে পড়ে গেলে কিভাবে? তোমাদের আর মানে করতে হবে না, আমি ভালো করেই জানি। তারপর স্বাধীন চেয়ার থেকে উঠে অন্য সাইডে যায়। তখন স্বাধীনের সৎমা চেয়ারের উপর বসে মুস্তাফিজুরের হাত ধরে বলতে লাগে, বাবা বল, কে তোকে এমন করতে বলেছে? আমি জানি স্বাধীন তোকে এমন করতে বলেছে, তাই না? মা, তুমি কি পাগল? কেউ কাউকে জোর করে বিষ খাওয়াতে পারে? আমি নিজের ইচ্ছায় খেয়েছি, বুঝেছো এখন তুমি? কেন বাবা, তোর কিসের দুঃখ? তুই এমন কাজ কেন করতে গেলি? তোমাদের সেই সকল বিষয়ে বলতে আমি বাধ্য নই। আর শোনো একটা কথা। ছেলের মুখ থেকে এমন কথা শুনে স্বাধীনের সৎমা ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। ছেলের মুখ থেকে এমন কথা শুনে
বড় বড় চোখ করে তাকিয়ে বলে, কি বাবা, তুই কি বললি বল? আমি বিয়ে করব আর 7 দিনের ভেতরে। তোমরা ব্যবস্থা করো। তুই আমার একমাত্র ছেলে, তোকে বিয়ে দেব ধুমধাম করে। 7 দিন কেন? আমাদের বাড়ি আলোকিত হয়ে থাকবে 1 মাস ধরে। আর সেইখানে তুই বলছিস মাত্র 7 দিনের ভেতরে তোকে বিয়ে দিতে? এই অল্প সময়ে পাত্রী কোথায় পাবো? কে বা এত অল্প সময় তার নিজের মেয়েকে বিয়ে দিবে? ভালোই ভালোই বলছি, নাকি সেকেন্ডবার আবার এমন কাজ করব? প্রয়োজন হলে ঘটক ডেকে নিয়ে আসো, যত টাকা লাগে তত টাকা দিব। মাত্র 7 দিনের মধ্যে সুন্দরী মেয়ে দেখে বিয়ে দিতে হবে আমাকে। আচ্ছা বাবা, আচ্ছা, তুই আগে সুস্থ হয়ে নে। এখন আমি সম্পূর্ণ সুস্থ, দেখছো না? তোমাদের সঙ্গে কথা বলছি, এর থেকে সুস্থ আর কি হবে বলো? যা তো স্বাধীন, তুই গিয়ে ডাক্তারকে ডেকে নিয়ে আয়। তারপর স্বাধীন কেবিন থেকে বের হয় ডাক্তারকে ডাকার জন্য। অন্যদিকে মুস্তাফিজুরকে তার মা বোঝাতে লাগলো কোনোভাবে 7 দিনে বিয়ে দেওয়া সম্ভব না। একমাত্র ছেলে তাদের, তাদের ছেলের বিয়ে হবে ধুমধাম করে। এমন হবে বিয়ে, এমনভাবে বিয়ে না। আসলে কি এটাই বোঝাচ্ছে সে? দেখে তো মুস্তাফিজের নাছোড় বান্দা। তাকে যেভাবে হোক 7 দিনের ভিতরে বিয়ে দিতে হবে। তারা ছেলের কাছে হার মেনে নেয়, পরে সিদ্ধান্ত নেয় 7 দিনের ভিতরেই সুন্দরী মেয়ে দেখে তাকে বিয়ে দিবে। বাসায় গিয়ে ঘটকে ফোন করে আসতে বলবে। অন্যদিকে স্বাধীন ডাক্তারকে ডেকে নিয়ে আসেন। ডাক্তার কেবিনে ঢুকতেই অবাক হয়ে যায়, বড় বড় চোখ করে মুস্তাফিজুরের দিকে তাকিয়ে আছে। ডাক্তারকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে স্বাধীন ডাক্তারকে উদ্দেশ্য করে বলে, কি হয়েছে ডাক্তার সাহেব? এরকমভাবে তাকিয়ে আছেন কেন? এটা তো মিরাক্কেল, অসম্ভব। কি মিরাকেল অবস্থা! ওয়েট করেন, আপনাকে বুঝিয়ে বলছি, তার আগে চেক আপ করে নেই। তারপর ডাক্তার সাহেবকে মুস্তাফিজুরের পালস সহ পুরো বডি চেক আপ করে বলতে লাগে, এখন অনেকটাই সুস্থ। আপনারা চাইলে বিকালের দিকে রুগীকে নিয়ে যেতে পারেন, আর চাইলে কালকে রাতটাও থাকতে পারেন এখানে। তখনই মুস্তাফিজুর বলতে লাগে, না ডাক্তার, এখন আমি অনেক ভালো আছি, আর আমাকে এখানে না থাকলে চলবে। অন্যদিকে ডাক্তার যতই মুস্তাফিজুরকে দেখছে ততই অবাক হচ্ছে। কারণটা না হয় একটু পরে জানতে পারবে। আর হ্যাঁ, আপনি আমার পিছু পিছু আসুন, কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেই ওষুধগুলো নিয়ে এসে খাইয়ে দিন। কথাটি বলেই ডাক্তার কেবিন থেকে বেরিয়ে যায়। স্বাধীন তার পিছু পিছু কেবিন থেকে বেরিয়ে যায়। তখন ওইভাবে মুস্তাফিজুরের দিকে অন্যভাবে তাকিয়েছিলেন কেন? আর মিরাকেল বললেন? কারণটা হলো, এর আগে যতগুলো এমন সুইসাইড অ্যাটেম্প্ট কেস এসেছিল আমি অনেককে হ্যান্ডেল করেছি। প্রায় 36 বছর হলো আমি হাসপাতাল জব করছি। এখন এমন হাজারটা রোগী দেখছি আমি, বাট এই ছেলেটি সকলে থেকে ভিন্ন। তার জন্য মিরাক্কেল বললাম, কারণ একদিনের ভিতর কোনোভাবেই এমন পেশেন্ট ঠিক হয়ে যায় না। আর যেখানে পেশেন্টের বাঁচার চান্স ছিল মাত্র 20%, সেখান থেকে এমনভাবে ফিরে আসা আসলেই মিরাক্কেল। কথাগুলো বলছিল আর ডাক্তার প্রেসক্রিপশন করছিল। তারপর প্রেসক্রিপশন স্বাধীনের দিকে এগিয়ে দিতেই প্রেসক্রিপশনটা নিয়ে স্বাধীন হসপিটালের বাহিরে এসে ফার্মাসিতে ওষুধগুলো নিয়ে নেয়। তারপর ওষুধগুলো নিয়ে পুনরায় মুস্তাফিজুরের কেবিনে চলে যায়। ওষুধগুলো নিয়ে মুস্তাফিজুর তার মায়ের হাতে দেয়। তারপর স্বাধীন তার সৎ মাকে উদ্দেশ্য করে বলে, মা, এখন আপনারা তো এসেছেন, তাহলে আমি বাসায় যাই। বাসায় তো অনেক কাজ পড়ে আছে, সেগুলো তো করতে হবে, আবার আমাকেই। আর বাবাও তো বোধহয় না খেয়ে আছে। তোর বাবাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি সকালে স্যুপ খাইয়ে দিয়ে এসেছি। আর হ্যাঁ, তুই এখান থেকে যা, বিকেলের দিকে ম্যানেজারকে নিয়ে চলে আসিস। মুস্তাফিজুর যেহেতু হাসপাতালে থাকতে চাচ্ছে না, আর আমি মুস্তাফিজুরকে হাসপাতালে রাখতে চাচ্ছি না, তো বিকেলের দিকে বাসায় নিয়ে যাব। ওকে, তাহলে আমি এখন আসি। তারপর স্বাধীন মুস্তাফিজুরের কেবিন থেকে বের হয়ে গাড়িটা নিয়ে সোজা বাসায় চলে যায়। বাসায় গিয়ে এক এক করে কাজ করতে লাগে, তারপর রান্না করতে লাগে। কাজ করতে করতে কখন যে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায় সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই স্বাধীনের। হঠাৎ আসরের আজান শুনতে পেয়ে পকেট থেকে ফোন বের করে দেখে বিকাল 4:30 বেজে গেছে। তারপর তাদের পার্সোনাল ম্যানেজারকে ফোন করে বাসায় আসতে বলে স্বাধীন। কাজ শেষ হলে স্বাধীন তার রুমে গিয়ে গোসল করে নেয়। তারপর রুমের বাইরে এসে নিজেকে একটু পরিপাটি করে খাবার টেবিলে গিয়ে একটা বাটিতে কিছু ভাত নিয়ে তার বাবার কাছে যায়। ও, আপনাদের তো একটা কথা বলতেই ভুলে গেছি। স্বাধীনের বাবার দেখাশোনা করার জন্য অলরেডি 3টা কাজের মেয়ে রেখে দিয়েছে।
3টা কাজের মেয়ে আছে, বাট তারা থাকা সত্ত্বেও স্বাধীনের সঙ্গে এমন ব্যবহার করে স্বাধীনের মা আর বোন। তারপর স্বাধীন সোজা তার বাবার রুমে গিয়ে দেখে তার বাবা বাইরের দিকে তাকিয়ে আছে। রুমে কারোর উপস্থিতি টের পেয়ে রুমের দরজার দিকে তাকায় সে। তারপর স্বাধীন তার বাবার কাছে গিয়ে বসে খাবার খাইয়ে দিতে লাগে আর ছোট ভাই কি বলল, তার মা কি বলল, সব কথা খুলে বলে তার বাবাকে। স্বাধীন এই একটা জায়গায় এসে মনের কথাগুলো প্রকাশ করে। হঠাৎ স্বাধীনের খেয়াল যায় তার বাবার পায়ের দিকে। দেখে ডান পাটা একটু নড়ছে। স্বাধীন তো অবাক হয়ে তার বাবার দিকে তাকায়। ডান পা দেখা দেখি বাম পাও হালকা নড়ছে। স্বাধীন তার বাবাকে উদ্দেশ্য করে বলে, দেখছো বাবা, তুমি তোমার পায়ে ধীরে ধীরে বল ফিরে পাচ্ছ। স্বাধীনের এমন কথা শুনে স্বাধীনের বাবা তার মাথায় হাত রাখে। স্বাধীন এমন দৃশ্য দেখে অবাক হয়ে যায়, কারণ যেখানে তার বাবার হাতে আঙ্গুল পর্যন্ত নাড়াতে পারতো না, আর আজকে সেই মাথায় হাত রেখে হাসি মাখা মুখে স্বাধীন তার বাবার দিকে তাকিয়ে আছে। ভাঙা ভাঙা গলায় স্বাধীনের বাবা তাকে উদ্দেশ্য করে বলে, হ্যাঁ রে বাবা, আমি ধীরে ধীরে আমার শরীরের কন্ট্রোল পাচ্ছি। দেখ, তোর সঙ্গে এখন কথা বলতে পারছি। জানি না আদৌ হাঁটতে পারবো কিনা। তারপর স্বাধীন তার বাবার সঙ্গে আরও কিছু কথা বলতে লাগে। একটু পর কে যেন এসে দরজায় কলিং বেল দেয়। স্বাধীন বুঝতে পারে যে তাদের পার্সোনাল ম্যানেজার চলে এসেছে। তারপর স্বাধীন তার বাবার কাছ থেকে বিদায় নিয়ে তারপর রুম থেকে বেরিয়ে যায়। দরজা খুলে ম্যানেজারকে ওয়েটিং রুমের বসার জন্য বলে। তারপর স্বাধীন তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে ম্যানেজারকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। গাড়ি চলছে তার আপন গতিতে। অন্যদিকে, আমি জানতাম তোরা কখনোই ওকে খুঁজে পাবি না, আমাকে বাংলাদেশ আসতে হবে। বস, আমরা তো প্রাণপণ লাগিয়ে চেষ্টা করেছি। আপনি নিজেও জানেন না যে আমাদের যতগুলো ছেলেপেলে ছিল সবাইকে লাগিয়ে দিয়েছি ওর খোঁজ নেওয়ার জন্য। জানি না শালা কোন গর্তে লুকিয়ে আছে। একবার যদি পাই আমাদের তো খোঁজানোর স্বাদ আগে মেটাবই, তারপরে অন্য কিছু। শুধু বড় বড় কথা, কাজের বেলায় কিছু না। সামনের মাসের 15 তারিখে আমি দেশে ফিরছি। স্বাধীন মন দিয়ে গাড়ি চালাচ্ছিল। হঠাৎ তার ফোনে কেউ একজন ফোন করে। নাম্বারটা দেখে স্বাধীন অবাক হয়ে যায়। প্রথম একবার ফোন কেটে দেয়, দ্বিতীয়বারও ফোন কেটে দেয়, তৃতীয়বারের বার ফোন রিসিভ করে স্বাধীন। ওই পাশ থেকে একটা ছেলে বলতে লাগে, শোন, এতদিন আমরা যার অপেক্ষায় ছিলাম অবশেষে সেই বাংলাদেশে ফিরছে। মানে কি বলতে চাচ্ছিস তুই? আমি কিছুই বুঝি না। শোন, এই ইমরান খান বাংলাদেশে আসছে 15 তারিখে। আমি ইমরান খানের প্রত্যেকটা ছেলেপেলের ফোন ট্র্যাক করছিলাম, তখনই এমন খবর শুনতে পাই আমি। আজকে একের পর এক ভালো খবর শুনতে পাচ্ছি। আজকে আমার লাইফের সুন্দর একটা দিন। কথাগুলো বলছিল আর এক হাত দিয়ে ফোন চালাচ্ছিল। হঠাৎ স্বাধীনের গাড়িতে কেউ একজন ঢিল মারে। তৎক্ষণাৎ স্বাধীন ফোন রেখে দিয়ে গাড়িটা ব্রেক করে। গাড়ি থেকে বের হয়ে দেখে অনেকগুলো মেয়ে একটা হন্ডার উপর দাঁড়িয়ে আছে। আর এই রাস্তা দিয়ে যতগুলো প্রাইভেট কার আসছে সেগুলোকে ঢিল দিচ্ছে। তারপর স্বাধীন তাদের দিকে এগিয়ে গিয়ে বলতে লাগে, কি হচ্ছে এগুলো? রাস্তার মাঝে এমন গুন্ডামি করছেন কেন? জানেন আমার বাড়িতে কত বড় ক্ষতি করে ফেলেছেন? মেয়েটা স্বাধীনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলতে লাগে, দেখতে তো পুরোই নায়কের মতো। ভেবেছি তুই বোধহয় এই গাড়ির মালিক, তা তুই ড্রাইভার আগে জানি নাই তো। এই মাহি, ওকে কিছু টাকা দিয়ে গ্লাসটা সরিয়ে নেবে। আসলে আপনারা যা ভাবছেন তা না, শুধুমাত্র লুকিং গ্লাস ভেঙে গেছে। তারপর স্বাধীনের মুখের উপর অনেকগুলো টাকা ছুঁড়ে মারে পপি। টাকা পেয়েছিস? যা এখন এখান থেকে। তারপর স্বাধীন মাটি থেকে টাকাগুলো কুড়িয়ে পুনরায় পপির দিকে ছুঁড়ে মারে। এই নে তোর টাকা। আর কি যেন বললি? আমি ড্রাইভার না, আমি এই গাড়ির মালিক। এই রাস্তার মাঝে এমন করছিস, অনেক ভালো লাগছে তোদেরকে, তাই না? তোরাই হলি মেয়ে জাতির নামে কলঙ্ক। যেই মেয়েদের জাতিদের আমরা সবসময় সম্মান করি, তোদের মতো কিছু মেয়েদের জন্য সে জাতির নামটা ধীরে ধীরে নিচু হচ্ছে। ছেলেদের মতো প্যান্ট শার্ট পরে আছিস, লজ্জা করে না তোদের? আর এমন কাজ করেছিস, সবাই মিলে হাসাহাসি করছিস, অনেক ভালো লাগছে তাই না তোদের? কথাগুলো একদমই বলেই সেখান থেকে চলে যায় স্বাধীন।
পিছন থেকে মেয়েগুলো অনেকবার ডাকাডাকি করে, বাট স্বাধীন সেই মেয়েগুলোর দিকে কোনো কর্ণপাত না দিয়ে হেঁটে চলেছে তার গাড়ির দিকে। তারপর গাড়িতে উঠে পুনরায় স্টার্ট দিয়ে যেতে লাগে হাসপাতালের উদ্দেশ্যে। পাশের সিটে বসে থাকা ম্যানেজার স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, আরে বাবা, তুমি শুধু এই মেয়েগুলোর সঙ্গে লাগতে গেলে কেন? তুমি জানো না এই মেয়েটা হচ্ছে আমাদের এই শহরের নামক গ্যাংস্টার বা গুন্ডা, যাই বলো, মুরগি সালামের ছোট বোন। তো কি হয়েছে আঙ্কেল, তাই বলে চুপচাপ হয়ে থাকবো? তুমি ওকে যে কথাগুলো বলেছ ভাবছো ও শুধরে যাবে? সম্পূর্ণ ভুল। আরও বেশি করে মেয়েগুলো অনেকের সঙ্গে এমন কাজ করবে। যদি মেয়েটিকে ওর ভাইকে সব কথা খুলে বলে তাহলে তোমাকে ওর ভাই কি করবে একবারও কি ভেবে দেখেছো? তাই বলে কি বাবা, যা করেছো করেছো, নেক্সট টাইম থেকে এদের কাছ থেকে বিরত থাকবে। কথাগুলো বলতে বলতেই গাড়ি এসে ব্রেক করে হাসপাতালে। তারপর গাড়ি থেকে বেরিয়ে স্বাধীনের ম্যানেজার মুস্তাফিজুরের কেবিনের দিকে অগ্রসর হয়। তারপর ম্যানেজার স্বাধীন মুস্তাফিজুরের কেবিনে গিয়ে কিছু কথাবার্তা বলে। তারপর ম্যানেজারকে নিয়ে মুস্তাফিজুরের যাবতীয় বিলগুলো ক্লিয়ার করে তারপর হসপিটাল থেকে রিলিজ নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়। গাড়িতে বসেছিল, হঠাৎ নজর যায় স্বাধীনের মায়ের লুকিং গ্লাসে। তখন স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, কিরে গাড়ি কোথায়? অ্যাক্সিডেন্ট করেছিলিস? লুকিং গ্লাস ভেঙে ফেলেছিস? স্বাধীন কিছু বলার আগেই ম্যানেজার স্বাধীনের সৎমাকে উদ্দেশ্য করে শুরু থেকে শেষ পর্যন্ত খুলে বলে আজকে আসার সময় মেয়েগুলোর সঙ্গে স্বাধীনের কি হয়েছিল। কারণ ম্যানেজার ভালো করে জানে সে যদি এই কথাগুলো না বলে তাহলে স্বাধীনকে অনেক বকাবকি করবে এখন। তারপরে গাড়ি চলছে তার আপন গতিতে। একটু পর গাড়ি ব্রেক করে তাদের বাড়ির সামনে। তারপর এক এক করে সবাই গাড়ি থেকে বের হতে লাগে। তারপর দরজায় এসে কলিং বেল বাজাতে দরজা খুলে দেয় কাজের মেয়ে। দরজা দিয়ে ভিতর প্রবেশ করে ড্রয়িং রুমের দিকে তাকাতেই চোখ ছানা বড়া হয়ে যায়। স্বাধীনের সৎমা, ছোট ভাই আর বোন সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ বসার রুমে দেখতে পায় স্বাধীনের বাবা বসে আছেন। তাদেরকে দেখে তাদের কাছে লাঠি ভর করে এগিয়ে আসে। এটা দেখে স্বাধীনের মা, স্বাধীনের ছোট ভাই বোন সবাই অবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে। তাদের কাছে এগিয়ে এসে বলতে লাগে, অবাক হচ্ছিস তোরা, তাই তো? অবাক হওয়ার কিছুই নেই, সবই আল্লাহর ইচ্ছা। মানে কি বোঝাতে চাচ্ছ তুমি? যাকে এতদিন অবহেলা অপমান করেছিস, আজ সে দেখ তোর সামনে দাঁড়িয়ে আছে। স্বাধীনের বাবার মুখ থেকে এরকম কথা শুনে স্বাধীনের সৎমা চুপসে যায়। সে ভালো করে বুঝতে পেরেছে যে তার এখন দিন ফুরিয়ে এসেছে। এখন স্বাধীনের বাবার কথাই উঠতে বসতে হবে। তারপর স্বাধীনের ছোট ভাই বোন সবাই মিলে বাবার সঙ্গে কুশল বিনিময় করে যে যার রুমে চলে যায়। তারপর যে যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার টেবিলে এসে দেখে আগে থেকে খাবার প্রস্তুত হয়ে আছে। তারপর সবাই মিলে একত্রে খাবার খেতে লাগে। তখনই স্বাধীনের বাবা বলতে লাগে, আজ কত বছর পর সবাই একত্র মিলে খাবার খাচ্ছি। কখনো কল্পনাও করতে পারিনি কখনো তোদের সাথে এমনভাবে কথা বলবো, একসঙ্গে খাবার খেতে পারবো। ভেবেছি ঘরে থাকতে থাকতে একসময় মৃত্যুর কোলে ঢলে পড়বো। কথাগুলো বলছিল আর অঝরে কান্না করছিল স্বাধীনের বাবা। তারপর এক এক করে সবাই খাবার শেষ করে বসার রুমে বসে আড্ডা দিতে লাগে। তখনই সামিয়া সকলকে উদ্দেশ্য করে বলে, অনেক তো আড্ডা হলো, এখন ভাইয়ার বউ খুঁজতে হবে। মা, তুমি ঘটককে ফোন দিয়ে বলো এক্ষুনি আসতে। তারপর স্বাধীনের সৎমা ফোন বের করে ঘটককে ফোন করে আসতে বলে। তারপর পুনরায় সবাই মিলে আড্ডা দিতে লাগে। তখনই স্বাধীনের ফোনে কেউ একজন ফোন করে। নাম্বারটা দেখে স্বাধীন বসার রুম থেকে উঠে ছাদের দিকে চলে যায়। ফোন রিসিভ করে স্বাধীন বলতে লাগে, কিরে, তোদের কেন বারবার করে বলেছি কখনো আমাকে এমনভাবে ফোন করবি না, আজকে কেন ফোন করলি? ভাই ফোন করেছে। কি আর সাদে, আজকে আরও একটা বড় দুঃসংবাদ আছে। আমেরিকা থেকে ইমরান খানের শোনা গেছে ওরা নাকি পারমাণবিক অস্ত্র বানানোর জন্য নিউক্লিয়াস কিনে আনছে আমেরিকান কাছ থেকে। তারা সাধারণ বোমা বানিয়ে দেশের শত শত প্রাণ নষ্ট করে দিয়েছে। জানি না
ওরা নিউক্লিয়ারের বোম তৈরি করলে এই বাংলাদেশের কি অবস্থা করবে। ওদেরকে যেভাবেই হোক আটকাতে হবে। আর ওদের কার্গো শিপ কখন এসে বন্দরে পৌঁছাবে? ভাই, গোপন সূত্রে খবর পেয়েছি যে একটা কার্গো শিপটা চট্টগ্রামে এসে পৌঁছেছে রাত্রি 3টার দিকে। আর আপনি তো কোনোভাবে ঢাকা থেকে চট্টগ্রামে এই অল্প সময়ের মধ্যে আসতে পারবেন না। সৌরভের এমন কথা শুনে স্বাধীন মুচকি হেসে বলতে লাগে, তোর আমার শান্ত শিষ্ট চেহারার পিছনে যে ভয়ঙ্কর রূপটা লুকিয়ে আছে তা কখনোই দেখিসনি। 3টা তাদের শিফট আসবে, তাই তো দেখবি যে আমি দুটোর দিকেই পিছনে গেছি। ওকে ভাই, তাহলে আমরা কিন্তু আপনার আশায় অপেক্ষায় থাকবো। ফোনটা কেটে স্বাধীন পেছনের দিকে ফিরতেই অবাক হয়ে যায়। চমকে উঠে থতমত খেয়ে বলতে লাগে, কি রে ভাই, তুই তুই এখানে? না মানে, তুমি একটা ফোন পেয়ে তড়িঘড়ি করে উঠে আসলে, তাই ভাবলাম কোনো ব্যাড নিউজ আছে কিনা, তার জন্য উঠে আসলাম। কি হয়েছে ভাইয়া? তোমাকে তো চিন্তিত দেখাচ্ছে কেন? কিছু না, তুই তো জানিস আমি লুকিয়ে লুকিয়ে কলেজ পড়ি। একটা ফ্রেন্ড ফোন করেছিল, ওরা বলল কালকে নাকি ওরা চট্টগ্রামে ঘুরতে যাবে। আমাকেও যেতে বললো, বাট কী হবে, মাকে বললেন মাকে না বলেই চলে যাব। কেন ভাইয়া, কি হয়েছে? তুমি ঘুরতে যেতে পারবে না? আমি মাকে ম্যানেজ করব, তুমি কালকে সকালের দিকে বেরিয়ে পড়ো। না রে ভাই, ওরা আজকে রাতেই 12টার দিকে রওনা দেবে। তো কি হয়েছে, রুমে গিয়ে সব কিছু গুছিয়ে নাও, 12টার দিকে বেরিয়ে যেও। তারপর মুস্তাফিজুরের সঙ্গে আরো কিছু কথা বলে ছাদ থেকে নেমে আসে স্বাধীন আর মুস্তাফিজুর। বসার রুমে এসে দেখে ঘটক এসে বসে আছে, স্বাধীনের মা এক এক করে ছবি দেখছে। তখনই স্বাধীন আর মুস্তাফিজুরকে দেখতে পেয়ে স্বাধীনের মা বলতে লাগে, বাবা দেখ তো এই ছবিগুলোর ভেতরে তোর কোন মেয়েটাকে ভালো লাগে। তারপর মুস্তাফিজুর এক এক করে বলে, এক এক করে ছবিগুলো হাতে নিয়ে দেখতে লাগে। হঠাৎ করে একটা ছবি দেখে মুস্তাফিজুর চমকে যায়। ছবিটা ঘটকের দিকে এগিয়ে দিয়ে বলে, আমি এই মেয়েটাকে বিয়ে করব। তারপর ঘটক মুস্তাফিজুরের হাত থেকে ছবিটা নিয়ে দেখে বলে, না বাবা, তুমি এই মেয়েটাকে বাদ দিয়ে এখানে যতগুলো ছবি আছে প্রত্যেকটা মেয়েকে তুমি বিয়ে করতে পারো, বাট এই মেয়েটাকে বাদে। কেন এই মেয়েটা বাদে কেন? না মানে বাবা, এদের পরিবার অনেক খারাপ। এই শহরের নামকরা গুন্ডা মুরগি সালাম এর বোন, ছোট বোন। অবশ্য মেয়েটি অনেক ভালো, ওর সঙ্গে কথা বলে দেখেছি আমি। কিন্তু ওদের পরিবারের সঙ্গে তোমাদের ফ্যামিলি কখনোই মানায় না। আমি ওদের পরিবারের মেয়েকে বিয়ে করব, ওদের পরিবারকে নয়। আর আপনি তো বললেন এই মেয়েটা অনেক ভালো। আর ওদের পরিবার যেমন খুশি তেমনই হোক না কেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তখনই মুস্তাফিজুরের মা মুস্তাফিজুরকে উদ্দেশ্য করে বলে, দেখ বাবা, তাই বলে আমাদের লেভেল থেকে অন্য লেভেলের মেয়েকে তুই বিয়ে করবি? যদি বিয়ে করি তাহলে এই মেয়েটাকেই করব। দেখ বাবা, ছোট বাচ্চার মতো জেদ করিস না। অনেক জোরাজুরি করার পরেও মুস্তাফিজুরকে কেউ মানাতে পারে না। স্বাধীন অনেক নিষেধ করে, বাট মুস্তাফিজুর কারো কথা না শুনে বলে যে ওই মেয়েটাকেই বিয়ে করবে সে। মেয়েটির সঙ্গে বিয়ে দিতেই তারপর ঘটক মুরগি সালামকে ফোন করে দিয়ে সম্বন্ধের কথা বলে, কারণ এই শহরে স্বাধীনদের ফ্যামিলির অনেক নাম আছে। তারপর ঘটক তাদের সঙ্গে আরও কিছু কথা বলে চলে যায়। ঘটক চলে যেতে সামিয়া বসা থেকে উঠে তার ভাইকে জ্বালানোর জন্য বলে, কি ভাইয়া, ছবিটা দেখে মেয়ের উপর এত ক্রাশ খেয়ে গেলি যে এখন ওকে ছাড়া আর কাউকে বিয়ে করবি না? ছবি দেখে এই অবস্থা, না জানি বিয়ে করে আনলেই কি হবে, আমাদেরকে ভুলে যাবে। দেখো মা, তুমি আমাদের ছেলের উপর এতটুকু বিশ্বাস আছে যে ও কখনোই আমাদের ভুলবে না। ফাজলামি দুষ্টামি করতে করতে রাত্রি যখন 10টা বেজে যায়, তখন যে যা রুমের দিকে চলে যায়। তারপর সবাই ঘুমিয়ে পড়ে। অন্যদিকে স্বাধীনের চোখে ঘুম নাই। কখন বাড়ির সবাই ঘুমিয়ে পড়বে তখন সে বাসা থেকে বের হবে। হঠাৎ দরজায় কড়া শব্দে স্বাধীনের ধ্যান ভেঙে যায়। দরজা খুলে দেখে মুস্তাফিজুর দরজার সামনে দাঁড়িয়ে আছে। তারপর মুস্তাফিজুরকে উদ্দেশ্য করে স্বাধীন বলতে লাগে, ভাইয়া, তুই না তোর বন্ধুদের সঙ্গে ঘুরতে যাবি, তা এখনো রেডি হসনি? আমি তো আর মেয়েদের মতো না যে মেকআপ করে অনেক সময় লাগবে। ব্যাগপত্র গুছিয়ে রেখেছি, শুধু প্যান্ট আর শার্টটা পরবো। তখনই স্বাধীনের দিকে কিছু টাকা এগিয়ে দিয়ে মুস্তাফিজুর বলতে লাগে, ভাইয়া এই নাও কিছু টাকা, তোমার বন্ধুদের সঙ্গে ঘুরতে যাবে, অবশ্যই তোমার টাকা লাগবে। না রে ভাই, আমার কাছে টাকা আছে, তোর টাকা লাগবে না। আমি জানি তোমার কাছে টাকা আছে কিনা, আমাকে বোঝাতে হবে না। কথাটি বলে স্বাধীনের হাতে টাকাগুলো গুজে দিয়ে সেখান থেকে মুস্তাফিজুর চলে যায়।
একটু পর পুরো বাড়ি যখন নিশ্চুপ হয়ে যায় তখন স্বাধীন চুপি চুপি তার লাগেজ নিয়ে বের হয়ে ড্রাইভারকে ডেকে গাড়ি নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে স্বাধীন বাইরের দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। এই শীতের রাতে ফুটপাতের ওপর শুয়ে শুয়ে আছে হাজারো শিশু। কারো মা বাবা আছে, কারো মা বাবা থেকেও নেই। ছেলেগুলোকে মা বাবা এখানে ফেলে চলে যায়। দেখলেই তো মায়া হয়, এদের মা বাবা কিভাবে এখানে ফেলে গেছে। এই শীতে ফুটপাতের উপর দিয়ে শুয়ে থাকা ছেলেগুলোর গায়ে শাল চড়ানো, কারো গায়ে পলিথিন, কারো গায়ে বেগ, আবার কারো গায়ে খালি শুয়ে আছে। চিন্তা করতে করতে এক পর্যায়ে স্বাধীনের গাড়ি এসে এয়ারপোর্টের সামনে ব্রেক করে। তারপর গাড়ি থেকে নেমে ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে, আঙ্কেল, আপনি এখন বাসায় চলে যান। আর যদি সকালে উঠে মা আমাকে খোঁজেন তাহলে বলবেন যে আমি একটা কাজে গ্রামে চলে আসছি। কথাটা শুনে ড্রাইভার গাড়ি নিয়ে চলে যায়। অন্যদিকে স্বাধীন এয়ারপোর্টের ভিতরে ঢুকে পড়ে। তারপর চট্টগ্রামের উদ্দেশ্যে একটা হেলিকপ্টার ভাড়া করেছে। আপনারা হয়তো অবাক হচ্ছেন, একজন সামান্য ছেলের কাছে এত টাকা আসলো কি করে। গল্পের সাথে থাকুন, ঠিকই বুঝতে পারবেন। এত রাতে এখনো ফ্লাইটও নেই যেটা চট্টগ্রাম যাবে। তার জন্যই পার্সোনাল হেলিকপ্টার ভাড়া করেছে সে। তারপর হেলিকপ্টারে উঠে পড়ে সে। আগে থেকে জানে তার ছেলে পেলেগুলো কোথায় থাকে। হেলিকপ্টার উড়ে চলেছে তার আপন গতিতে। আবছা আলোয় নিচের দিকে রাতের অন্ধকারে থাকা মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করছে হেলিকপ্টার জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে। তারপর একটু পর এসে হেলিকপ্টার ল্যান্ড করে তার দেওয়া লোকেশন অনুযায়ী। অন্যদিকে গোডাউন থেকে এক এক করে ছেলে বের হয়ে হেলিকপ্টারের চারিদিকে ঘেরাও করে আর বন্দুক তাক করে আছে। অন্যদিকে হেলিকপ্টার পাইলট তো অবাক হয়ে বড় বড় চোখ করে বাইরের দিকে তাকিয়ে স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, স্যার, আমাদের এখানে নামা উচিত হবে। কেন, কি হয়েছে? স্যার, নিচের দিকে তাকিয়ে দেখুন, বন্দুক তাক করে রয়েছে হেলিকপ্টারের দিকে। তুমি ভয় পেও না, ওরা গুলি করবে না। তুমি নির্ভয়ে হেলিকপ্টার ল্যান্ড করো, ওরা আমার ভাই ব্রাদারের কিচ্ছু করবে না। স্বাধীনের কথায় স্বস্তির নিঃশ্বাস ফেলে হেলিকপ্টার ল্যান্ড করে সে। তারপর স্বাধীন গেট খুলে বাহিরে বের হতে সবাই বন্দুক নামিয়ে নেয়। ছেলেগুলোর মধ্যে থেকে একটা ছেলে এসে বলতে লাগে, আমি তো কখনো বিশ্বাস করিনি যে আপনি চলে আসবেন। আমরা সবাই একাই প্রস্তুতি নিচ্ছি মিশনে যাওয়ার। আপনি বলছিলেন যে আসবেন, আমরা অনেক চিন্তায় রয়েছিলাম, বাট বিশ্বাস ছিল আসবেন, দেখে এসে বললেন। আমি একবার কথা দিই, যেভাবেই হোক আমি আসবো। কথাগুলো বলেই গোডাউন ঘরের ভেতরে প্রবেশ করে তারা। অন্যদিকে হেলিকপ্টার চলে যায়। তারপর স্বাধীন সৌরভের সঙ্গে আর কিছু ছেলেপেলের সঙ্গে কিভাবে কি করবে সেগুলো নিয়ে ডিসকাস করতে লাগে। তাদের মধ্যে থেকে হঠাৎ করে একটা ছেলে বলতে লাগে, ভাই, ওদের কাছে যদি হাই পাওয়ারের কোনো অস্ত্র থাকে তাহলে তো আমরা নিমিষে শেষ হয়ে যাব। তোমরা তা নিয়ে কোনো টেনশন করো না, কারণ নিউক্লিয়ার যারা বহন করে তাদের সঙ্গে কখনোই কোনো ভারী অস্ত্র থাকে না, সাধারণ বন্দুক থাকে। তাও জানলে অবাক হবে, বিনা প্রয়োজনে বন্দুক চালানো নিষেধ। নিউক্লিয়ার একটা ভয়ঙ্কর পদার্থ। তারপর স্বাধীন ছেলেগুলোকে আরো ভালোভাবে বুঝিয়ে দিতে লাগে কি দিয়ে কি করতে হবে। স্বাধীন তার ছেলেপেলেদেরকে বোঝাতে রাত 2টা বেজে যায়। তারপর তারা গোডাউন ঘর থেকে বের হয়ে গাড়ি নিয়ে বন্দরের উদ্দেশ্যে রওনা হয়। তারপর লুকিয়ে লুকিয়ে সবাই বন্দরে প্রবেশ করে। স্বাধীনের প্ল্যান অনুযায়ী যে যার জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। অনেকক্ষণ পর একটা কার্গো শিপ আসে বন্দরে। কার্গো শিপ এসে বন্দরে দাঁড়াতে কালো পোশাক পরে অনেকগুলো ছেলে শিপের ভিতরে ঢুকে পড়ে। তারপর এক এক করে 3টা কন্টেনার গাড়িতে লোড করে। স্বাধীনের বুঝতে সময় লাগে যে কোন কন্টেনারে তারা পারমাণবিক নিউক্লিয়াস আনছে। পরে প্রত্যেকটা ছেলেকে উদ্দেশ্য করে স্বাধীনের কাছে থাকা ওয়াকি টকিটা চালু করে বলে, ওরা ভাবছে আমাদের ভুল বুঝিয়ে অন্যদিকে নিয়ে যাবে, তাই কিছু ছেলে 3টা ট্রাকে ফলো করো আর ট্রাকটা আমাদের দখলে নিয়ে নাও। একটু পর ট্রাকটা বন্দর থেকে বেরিয়ে যায়। অন্যদিকে স্বাধীনের ছেলেপেলে ট্রাকে উদ্দেশ্য করে রওনা হয়। অনেকক্ষণ সময় হওয়ার পরে আরও একটা কন্টেনার আসে। কন্টেনার চারপাশে অনেকগুলো কালো পোশাক পরে অস্ত্র হাতে নিয়ে মানুষ দাঁড়িয়ে আছে। স্বাধীনের আর বোঝার বাকি রইল না যে এইটাতে পারমাণবিক নিউক্লিয়াস আছে।
তারপর প্রত্যেকটা ছেলেদেরকে বলে, যে যার পজিশন নিয়ে নাও। তারপর যে যার পজিশন নিয়ে নেয়। কন্টেনার ট্রাকে লোড করে যেই সেখান থেকে বের হতে যাবে অমনি চারিদিক থেকে সেইখানে থাকা কালো পোশাক পরা ছেলেদের উপর গুলি চলতে থাকে। বন্দুকগুলোতে সাইলেন্সার লাগানো থাকার কারণে কোন দিক থেকে গুলি হচ্ছে কেউ টের পাচ্ছে না। মিনিটেই সেইখানে থাকা প্রায় 100 জনের মতো ছেলে সেইখানে তাদের নিথর দেহ লুটিয়ে পড়ে। তখনই ওয়াকি টকি অন্য পাশ থেকে উত্তর আসে, বস, আমরা 3টা ট্রাক আমাদের কবজায় নিয়ে ফেলেছি। কন্টেনারগুলো খুলে দেখি সম্পূর্ণ ফাঁকা, শুধু একটা কন্টেনারে কিছু ফলমূল আছে। কন্টেনারগুলো আমাদের গেস্ট হাউসের ঘরে নিয়ে আয়, আমি জলদি আসছি। তারপর সবাই এক এক করে যে এই কন্টেনারটাতে নিউক্লিয়াস আছে সেই কন্টেনারের দিকে এগিয়ে যায়। গিয়ে দেখতে পাই সেখানে থাকা ছেলেগুলো কেউ আর বেঁচে নেই, সবাই মরে আছে। তারপর সবাইকে একত্র করে বেঁধে সেখানে রেখে আসে আর একটা চিঠি লিখে তাদের মুখের ভিতর ঢুকিয়ে দিয়ে আসে। তারপর কন্টেইনার ভর্তি নিউক্লিয়ার নিয়ে আরেকটা শিপে তুলে মাঝ সমুদ্রে গিয়ে কন্টেনারটি খুলে সেই নিউক্লিয়াস পারমাণবিকগুলো পানিতে ফেলে দেয়। তারপর পুনরায় তারা বন্দরের দিকে চলে আসে। শিপ থেকে নেমে তারা সবাই তাদের গোডাউন ঘরে চলে যায়। গোডাউন ঘরে গিয়ে সবাই আনন্দে নাচতে লাগে। তারা নিজেরাও জানে না যে দেশের জন্য কতটা উপকার করেছে তারা। তারপর স্বাধীন সকলকে উদ্দেশ্য করে বলে, আমার পক্ষ থেকে তোমাদের পেমেন্ট আজ থেকে প্রত্যেক মাসের ডবল পাবে। কথাটা শুনে অনেক খুশি হয়। তারপরে তাদের সঙ্গে আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে সেই গোডাউন ঘরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল। কিরে, তোর ছেলেপেলেদেরকে এত করে ফোন করছি, ফোন রিসিভ করস না কেন ওরা? আর তোকেও সে কখন থেকে ফোন করছি, কিন্তু কোনোভাবে তোর ফোনেও পাচ্ছি না তোকে। পুরো রাতে ঘুমাতে পারিনি চিন্তায়। ভাই, কথাটা বলেই ফোনের এই পাশে থাকা লোকটা কাঁদতে লাগে। কিরে, কান্না করছিস কেন? ভাই, ওরা আপনার মাল সহ আমার ছোট ভাই আর আর আমার সব ছেলেপুলেগুলোকে মেরে ফেলেছে। কি বলছিস তুই? আর কিভাবে হলো? আমি তো এখন পথে বসে যাব, কারণ আমার জীবনে যা উপার্জন ছিল সব দিয়েই আমি এই ডিলটা করেছি। কিন্তু পারমাণবিক নিউক্লিয়াসগুলো ভারতের 7 স্টোরে পার করতে পারলেই আমার কোটি কোটি টাকা লাভ করতে পারতাম। ভাই, আপনার কোটি কোটি টাকার মালামাল নিয়ে এদিকে যে ওরা আমার ছোট ভাইকে আর আমার সব ছেলেপেলেকে মেরে ফেলেছে, সেদিকে আপনার কোন ভ্রুক্ষেপ নেই? দাঁত কটমটিয়ে ওই পাশ থেকে ইমরান খান বলতে লাগে, আমি যা ভেবেছিলাম 15 তারিখে আসবো, বাট আমি এর আগে আসবো। আমার ছোট ভাইকে ও মেরেছে, আমি কিছু বলিনি, কিন্তু এখন আর ওরা বাঁচতে পারবে না। অন্যদিকে তাদের সব কথোপকথন একজন শুনছিল আর হা হা করে হাসছিল। ইমরান খান, তুই যতই চেষ্টা করিস না কেন আমাদেরকে কখনো ধরতে পারবি না। আর আমরা গোপনে গোপনে তোর সব কিছু ধ্বংস করে ফেলবো। তোকে পথে বসিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা না করালে আমাদের শান্তি হবে না। আচ্ছা, তুই সত্যি করে বলবি এত টাকা কই থেকে পাস আমার? তারপর ইমরান খান লোকটির সঙ্গে আরও কিছু কথা বলে ফোন রেখে দেয়। ফোন রেখে দিয়ে ফোন ফ্লোরে ছুঁড়ে মারে, ঠাস করে সোফায় বসে পড়ে। রাগে যেন তার মাথা দিয়ে আগুন বের হচ্ছে। দাঁত কটমট করে আনমনেই বলতে লাগে ইমরান খান, এতদিন মুখে বুঝে ওদের সব কার্যক্রম সহ্য করেছে, কিন্তু আর নয়। আমি পুরো পথে বসে গেছি। তাতে কি হয়েছে? ওদেরকে আমি মেরে তবেই শান্ত হব আমি। তখনই ইমরান খানের সামনে তার মেয়ে এসে বলতে লাগে, বাবা, কি হয়েছে? ফোন এমন আছড়ে মেরেছো কেন? আর এমন রেগে আছো কেন? নিমিষে রাগকে কন্ট্রোল করে ইমরান খান তার মেয়ের দিকে উদ্দেশ্য করে বলতে থাকে, মা, তুমি এসব কিছুই বুঝতে পারবে না। আমি আগামীকাল বাংলাদেশ যাচ্ছি, তুমি কি যাবে আমার সাথে? তা বাবা, আমার বাংলাদেশ ভালো লাগে না। আমেরিকাতেই আমি অনেক ভালো আছি, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে পারি, মজ মস্তি করতে পারি। বাট বাংলাদেশে এমনভাবে চলাফেরা করলে দেখো না কেমনভাবে সবাই তাকায় আমার দিকে। আচ্ছা মা, তুই আমেরিকাতেই থাক, আমি বাংলাদেশে যাব। তা কাজ শেষ করে আবার চলে আসবো। হ্যাঁ বাবা, কতদিন লাগতে পারে? তাও তো বলা যাচ্ছে না, বাট আশা করি 15-20 দিনের মধ্যে লাগবে। তাহলে ম্যানেজার আঙ্কেলকে বলে যেও আমাকে টাকা দেওয়ার জন্য। যখন আমার টাকা দরকার হয় ম্যানেজার আঙ্কেলকে বললে যেন ম্যানেজার আঙ্কেল আমাকে দেয়। আচ্ছা মা, ম্যানেজারকে বলে যাব।
বলতে লাগে। অন্যদিকে ঘুম থেকে উঠে এক বোতল পানি নিয়ে গোডাউন ঘরের বাইরে এসে বোতল থেকে পানি দিয়ে মুখ ধুতে লাগে স্বাধীন। এক এক করে স্বাধীনের সব ছেলেপেলেগুলো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেয়। তারপর স্বাধীন তার পকেট থেকে অনেকগুলো টাকার বান্ডিল বের করে সবাইকে দেয়, আর স্বাধীন সবাইকে উদ্দেশ্য করে বলে, এই নাও টাকা, যে যার বাসায় চলে যাও, আবার যখন ডাকবো তখন চলে এসো। আর হ্যাঁ, এই কন্টেনারে যেগুলো ফলগুলো আছে ওগুলো রাস্তার পাশে পড়ে থাকা ছেলেদেরকে দিয়ে যাও। স্বাধীনের কথা অনুযায়ী সবাই যে যার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। কন্টেনারে থাকা ফলমূলগুলো রাস্তার পাশে থাকা লোকদের দেয় তারা। তারপরে যে যার বাসায় চলে যায়। শুধু স্বাধীন সৌরভ গোডাউনে ঘরে আছে। তখনই সৌরভ স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, আমার জানা মতে তো তুই কোনো বিজনেস করিস না যার থেকে তোর টাকা আসবে, আর যে কাজ করে তোর সরকার কেন কোনো লোকে আমাদেরকে সাহায্য করবে না, কারণ যা পাই সবশেষে এগুলো ধ্বংস করে দেয়। সৌরভের মুখ থেকে এমন কথা শুনে স্বাধীন একটু মুচকি হাসে। তারপর সৌরভকে উদ্দেশ্য করে স্বাধীন বলতে লাগে, শোন, তুই আমার সম্পর্কে ভালো করে কিছুই জানিস না। আমার জীবনের 1%ও তুই এখনো জানতে পারিসনি। সময় হোক সব জানতে পারবি। এখন শুধু লক্ষ্য রাখ কিভাবে ইমরান খানকে পথে নামানো যায়, রাস্তার ভিখারি করা যায়, ওকে এই পৃথিবী থেকে চিরতরে শেষ করা যায়। কথাটি বলে স্বাধীন হাসতে লাগে কটুক্তির সুরে। তখনই পুনরায় সৌরভ স্বাধীনকে উদ্দেশ্য করে বলেন, তোকে আর একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। ইমরান খানের ফোন আমি ট্যাগ করেছি। ও কখন কার সঙ্গে কথা বলে সব জানতে পারি। ইমরান খান এখনকার যে গ্যাংদের সাথে ভাড়া করেছিল সে গ্যাংয়ের লিডারকে ফোন করেছিল। ও বলল যে খুব তাড়াতাড়ি বাংলাদেশে আসবে, বাট একজাস্ট ডেট বলে নেই। এখন আমার লক্ষ্য রাখতে হবে বাংলাদেশ টু আমেরিকায় প্রত্যেকটা ফ্লাইট কখন বাংলাদেশে আসে। সৌরভের এমন কথা শুনে স্বাধীন অনেকটা খুশি হয়। তারপর পকেট থেকে 2টা টাকার বান্ডিল বের করে সৌরভের হাতে দেয়, আর ওকে উদ্দেশ্য করে বলতে লাগে, তুই আমাকে অনেক হেল্প করেছিস, তুই আমার বন্ধু না ভাই। এই নে সামান্য কিছু টাকা। ইমরান খানকে শেষ করতে পারলে আমি তোকে এর থেকেও খুব বেশি টাকা দেব। তুই শুধু আমার সঙ্গে থাকবি, আর আমি যখন যা বলবো তাই করবি, আর তোর ছেলেদেরকে দিয়ে সেই কাজগুলি করাবি। ওকে, তোকে এই নিয়ে কিছু ভাবতে হবে না। আমার জীবন থাকতে আমি তোর সঙ্গ কখনো বাটপারি করব না। তুই হয়তো জানিস এই লাইনে অনেক বাটপারি হয়, বাট আমি সৌরভ কখনো কারোর সঙ্গে বাটপারি করিনি। আমি জানি তুই আমার সঙ্গে কখনো বাটপারি করবি না। তারপরেও যদি ভয় হয়, যদি তোরই শেষে ডুবে যায়, আর যখন মনে করবি, মনোযোগ দিয়ে চারপাশটা দেখবি, মনোযোগ দিয়ে কাজ করবি, কোনোভাবে যাতে ওরা যেন টের না পায়, কিংবা তুই আর আমি, তোর ছেলেপোলাগুলো এসব কাজে জড়িত, তাহলে কিন্তু ওরা আমাদের একে একে শেষ করে ফেলবে। ওকে, তোকে এই নিয়ে ভাবতে হবে না। আমি যখন যা করি ভেবেচিন্তেই করব। তারপর সৌরভের সঙ্গে আরও কিছু কথা বলে গোডাউন ঘরের সিকিউরিটির গার্ড অর্থাৎ একটা বড় আঙ্কেল স্বাধীন তার ব্যাগ থেকে আরও একটা টাকার বান্ডিল দিয়ে বলতে লাগে, আঙ্কেল, এই নিন আমার পক্ষ থেকে সামান্য কিছু উপহার। আপনি তো এই গোডাউন ঘরটা দেখে শুনে দায়িত্বে আছেন। যখন আমরা থাকি না তখন দেখাশোনা করেন। একটা জিনিস খেয়াল রাখবেন, কোনোভাবেই যেন এই গোডাউনের ভিতরে অপরিচিত লোক প্রবেশ করতে না পারে। ওকে বাবা, আমি আমার জীবন দিয়ে তোমার এই গোডাউন ঘর হেফাজত করব। আরে জানো বাবা, আজকে আমার টাকাটার অনেক দরকার ছিল। তুমি হয়তো না দিলেও আমি এমনিতেই তোমার কাছে গিয়ে টাকা চাইতাম। মেনু আঙ্কেল, তোমার এত টাকা দরকার কিসের? আসলে বাবা, আমার ছেলে সেমিস্টার ফিস দেওয়ার জন্য কল করেছিল কালকে, বাট আমার কাছে তো টাকা নেই। তাই বলেছি আমি দেখি কোনোভাবে ম্যানেজ করতে পারি নাকি। এই টাকাগুলো দিলেও অনায়াসে 2-3টা পিস দিয়ে দিতে পারবে। বৃদ্ধ মুখ থেকে এমন কথা শুনে স্বাধীনের অনেক খারাপ লাগে। পুনরায় তার ব্যাগ থেকে আরও একটা টাকার বান্ডিল বের করে বুড়োটার হাতে দেয় আর বলতে লাগে, এটা হচ্ছে আমার পক্ষ থেকে তোমার ছেলের জন্য সামান্য গিফট। না বাবা, আমি টাকাগুলো নিতে পারবো না। সরি, আমি আমার কাজের বিনিময়ে অন্য কোনো টাকা নিতে পারবো না বাবা। আমি তো বললাম এটা আমার পক্ষ থেকে তোমার ছেলের জন্য সামান্য একটা গিফট, আর তুমি যদি টাকাগুলো না নাও তাহলে আমি অনেক মন খারাপ করব। স্বাধীনের জোড়াজড়িতে একটা সময় বৃদ্ধ লোকটি স্বাধীনের কাছ থেকে টাকাগুলো নিয়ে নেয়।
তারপর স্বাধীন বৃদ্ধ লোকটির সঙ্গে আরও কিছু কথা বলে গোডাউন ঘরে এসে তার ফোন বের করে একজনকে ফোন করে আসতে বলে। ভাই হঠাৎ করে আমাকে ফোন করলেন যে? আমি আমার গোডাউন ঘরে আছি, তুই জলদি গাড়ি নিয়ে আয়। ওকে ভাই, আপনি 5 মিনিট দাঁড়ান, আমি গাড়ি নিয়ে আসছি। স্বাধীন সেইখানে 5 মিনিট অপেক্ষা করতে লাগে গাড়ি আসার জন্য। একটু পর স্বাধীনের সামনে একটা রোলস কার এসে ব্রেক করে। তারপর স্বাধীন দরজা খুলে গাড়িতে প্রবেশ করে। কিরে, কেমন কাটছে তোর দিনকাল? এই তো ভাই, আপনার দোয়ায় অনেক ভালো চলছে। ভালো চললেই ভালো। তারপর স্বাধীন সেই ড্রাইভার ছেলেটির সঙ্গে আরও কিছু কথা বলতে লাগে। আসলে সে সামান্য ড্রাইভার নয়, এই চট্টগ্রামের সব থেকে ধনী এবং রিচ পরিবারের ছেলে। এর জন্যই এক জায়গা থেকে আরেক জায়গা যেতেও সবসময় রুলস কিংবা মার্সিডিজ ব্র্যান্ডের মতো কার ইউজ করে। আপনারা হয়তো অবাক হচ্ছেন, সামান্য একটা ছেলের সঙ্গে এত কোটি কোটি টাকার মালিকের ছেলের কিভাবে সম্পর্ক। গল্পের সাথে থাকুন, ঠিকই জানতে পারবেন। গাড়ি চলছে তার আপন গতিতে। একটু পর গাড়ি এসে ব্রেক করে এয়ারপোর্টের সামনে। তারপর স্বাধীন ছেলেটার সঙ্গে আরও কিছু কথা বলে বিদায় জানিয়ে এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করে। তারপর পুনরায় একটা ব্যক্তিগত হেলিকপ্টার ভাড়া করে এসে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। কালকের মতো আজকে আর রাতে এসে ঢাকায় যাচ্ছে না, দিনের বেলা ঢাকা যাচ্ছে। হেলিকপ্টার থেকে নিচের দিকে তাকালে অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর সুন্দর গাছপালা। মহান কবি কোনো রাজ্যে ভরেছে ধন্যে পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা। কেন বলেছে এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে স্বাধীন। এভাবেই প্রায় 1 ঘন্টা পার হয়ে যায়। হযরত শাহজালালের আন্তর্জাতিক বিমানবন্দরে এসে হেলিকপ্টার ল্যান্ড করে। তারপর হেলিকপ্টার থেকে বের হয়ে তাদের বাসের ড্রাইভার আঙ্কেলকে ফোন করে বলতে লাগে, আঙ্কেল, এখন আপনি কোথায় আছেন? বাবা তুমি কোথায় আছো? মেম সাহেব অনেক রেগে আছে তোমার উপর। তুমি ওকে বলে কোথাও যাওনি, আর আমাকে জিজ্ঞাসা করেছিল তোমাকে দেখেছি কিনা। আমি না করে দিয়েছি। অনেক ভালো কাজ করেছেন, এখন এয়ারপোর্টে চলে আসেন, আমি আপনার জন্যই অপেক্ষা করছি। ওকে বাবা। তারপর স্বাধীন এয়ারপোর্টের ভিতর বসে থাকে। একটু পর স্বাধীনের গাড়ি আসাতে এয়ারপোর্ট থেকে বের হয়ে গাড়িতে বসে তারপরে গাড়িতে করে সোজা বাসায় চলে আসে। দরজাতে নক করতে কাজের মেয়ে এসে দরজা খুলে দেয়। তারপর স্বাধীন চুপি চুপি রুমে চলে যায়। তার গায়ে থাকা জামা কাপড়গুলো খুলে পুরাতন আর সে যে জামা কাপড়গুলো পরে সেগুলো পরে নেয়। তারপর সোজা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে বাইরে। তারপরে বাসার নিচে এসে রান্নার কাজে হাত দেয়। কাজের মেয়ে রান্না করছে। হঠাৎ কিচেন রুমে স্বাধীনকে দেখতে পেয়ে কাজের মেয়ে বলতে লাগে, স্যার, আপনার তো এইখানে আসা নিষেধ আছে। বড় স্যারের কড়া নির্দেশ। সে সকল কাজের মেয়েগুলোকে বইলাছে আপনারে কোনোভাবেই যেন আর কোনো কাজ করতে না দেওয়া হয়। আর আপনি কই গেছিলেন? মেম সাহেব সেই সকাল থেকে আপনাকে খুঁজছে। এই একটু বাইরে গিয়েছিলাম। আর তুমি এখন সরো, বাবা না বলে রান্না ছাড়ো। আর মা আর বোন কারো হাতে রান্না খেতে পারে না, আমি ভালো করেই জানি। ওনার উপর দিয়ে যতই আমাকে বকাবকি করুক, কিন্তু ওনারা আমাকে অনেক ভালোবাসে। না স্যার, আপনাকে কোনোভাবেই কিচেন রুমে ঢুকতে দেয়া যাইব না। আপনি জানতো এখান থেকে আমাদেরকে রান্না করতে দেন। তারপর স্বাধীন অনেকভাবে কাজের মেয়েগুলোকে বোঝাতে লাগে, বাট কাজের মেয়েরা নাছোড় বান্দা, স্বাধীনের কোনো কথা শোনে না। সবশেষে কাজের মেয়ের কথা স্বাধীন হাল ছেড়ে সেখান থেকে চলে যায়। সোজা তার রুমে চলে যায়। তারপর ফোন বের করে নিউজ পেতে ঘোরাঘুরি করছিল। হঠাৎ একটা খবর দেখতে তার চোখ আটকে যায়। খবরটা ছিল ঠিক এরকম, রাত্রিকে বন্দরে দিয়ে চোরাচালানি হওয়ার সময় 2 পক্ষের গোলাগুলিতে প্রায় নিহত হয় 100 জন গ্যাংস্টার ছেলেরা। তাদের কে বা কোন গ্যাং মেরেছে সে নিয়ে তদন্ত করা হচ্ছে। নিউক্লিয়াস বোমা তৈরি করার জন্য বাংলাদেশে ছিল অনেকগুলো পরমাণু নিউক। তা নিয়ে তাদের 2 পক্ষের অনেক গোলাগুলি হয়, তখনই তারা নিহত হয়। এমন খবর শুনতে পেয়ে স্বাধীন একটু মুচকি হাসে। মনে মনে ভাবতে লাগে, না, আমি বাংলাদেশের মানুষদের যা বোঝাতে চাইছিলাম তাই বুঝিয়েছে যারা। এরা ছিল বাংলার শত্রু, রাসেলের শত্রু। এরা ছিল বাংলাদেশের মানুষের শত্রু, তাই এদেরকে মেরে আমি ঠিকই কাজই করেছি। তারপর নিউজ পেটের আর একটু নিচে যেতেই মানুষের কমেন্টগুলো দেখতে লাগে স্বাধীন। কমেন্টগুলোতেও ঠিক এইরকম, যে বা যারা এদেরকে মেরেছে তাদের অনেক অনেক ধন্যবাদ। না জানি এরা আবার পারমাণবিক নিয়ে গিয়ে
পারমাণবিক বোমা তৈরি করে বাংলাদেশের মানুষের উপরে আবার না ক্ষেপণ করে। যারা মেরেছে তাদেরকে অনেক ধন্যবাদ। এমনও হাজারো কমেন্ট দেখতে পাই স্বাধীন। ভালো খারাপ উভয় কমেন্ট আছে সেইখানে। তারপর স্বাধীন ফোনটা সাইডে রেখে ঘুমিয়ে যায়, কারণ পুরো রাতটাই তার জাগা সকালে অল্প কিছুক্ষণ ঘুমিয়েছিল সে, তাই অনেক ক্লান্ত। ঘুম ভাঙে বিকেলের দিকে। তারপর স্বাধীন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বসার রুমে এসে দেখে স্বাধীনের মা বাবা ছোট বোন তিনজনে মিলে টিভি দেখছে। এমন দৃশ্য দেখে নিমিষে স্বাধীনের অনেক ভালো লাগে। আরাম মনে ভাবতে লাগে, না জানি এমন দৃশ্য আর কখনো দেখতে পারবো কিনা, কখনো কল্পনাও করতে পারিনি। আল্লাহর হাজার হাজার টিপস যে আমার বাবাকে সুস্থ করে তুলেছেন। আনমনে ভাবতে লাগে। তারপর সেইখানে আর না দাঁড়িয়ে স্বাধীন তার মা বাবা ছোট বোনের কাছে গিয়ে বসে একসঙ্গে টিভি দেখতে লাগে। তখনই পাশ থেকে স্বাধীনের সৎ মা স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, কিরে বাবা, কই গিয়েছিলে তুই? আজকে পুরো দিনটা তোকে বাসায় দেখলাম না যে। স্বাধীন তার সৎ মায়ের মুখ থেকে এমন কথা শুনে অবাকের অষ্টম পর্যায়ে পৌঁছে যায়। যেখানে কিনা তার সৎ মা কখনো কুত্তার বাচ্চা খারাপ ভাষায় গালি ছাড়া কখনো কথা বলেনি, সেখানে আজকে কিনা বাপ বলে ডাকছে। কথাগুলো ভেবে স্বাধীনের চোখ দিয়ে অশ্রু বের হতে লাগে। স্বাধীনের সৎ মা সোফা থেকে উঠে স্বাধীনের পা ধরতে যাবে, অমনি স্বাধীন তার সৎ মার হাত ধরে বলতে লাগে, মা তুমি কি করছো? বাবারে, তোর ওপর আমি অনেক অন্যায় অত্যাচার করেছি, প্লিজ আমাকে মাফ করে দে। আমি কখনো ভাবতেও পারিনি যে তোকে এত অত্যাচার করার পর তুই এখানে থাকবি। শুধু ভাবতাম তুই থাকলে আমাদের সম্পত্তির ভাগ দিতে হবে, কিন্তু এইটুকু বুঝতাম না যে তুইও তোর বাবার ছেলে। প্লিজ বাবা, তুই আমাকে মাফ করে দে। মা এমনভাবে বলো না, তুমি তোমার নিজের ভুল বুঝতে পারছো, এটাই আমার কাছে অনেক। তারপর স্বাধীন তার মায়ের সঙ্গে আরও অনেক কথা বলতে লাগে। তখনই বাসার ভেতর প্রবেশ করে স্বাধীনের ছোট ভাই মুস্তাফিজুর। বাসার ভিতরে প্রবেশ করে মুস্তাফিজুর তার মাকে উদ্দেশ্য করে বলে, মা, কালকে যে মেয়েটাকে দেখলাম, তুমি কি গিয়ে ওর ভাইয়ের সঙ্গে কথা বলেছ? মুস্তাফিজুরের এমন কথা শুনে সবাই অবাক হয়ে যায়। কেউ ভাবতেও পারেনি যে মুস্তাফিজুর বাইরে থেকে এসে এমন কথা বলবে তার মাকে উদ্দেশ্য করে। তখনই পাশ থেকে সামিয়া বলতে লাগে, মা, ভাইয়া বুঝি বিয়ের জন্য মরিয়া হয়ে উঠে পড়েছে? বলো বলো, ওই মেয়েটির ভাইয়ার সঙ্গে কি কথা বললে? ভাইয়াকেও বলো। আরে তুই চুপ কর, তুই এত কথা বলিস না, কিছুদিন পর তোকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দেব। মায়ের মুখ থেকে এমন কথা শুনে নিমিষেই সামিয়ার হাসি মাখা মুখ চুপসে যায়। তারপর পুনরায় মুস্তাফিজুরকে উদ্দেশ্য করে তার মা বলতে লাগে, বাবা শোন, ওই মেয়েটির ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে, আর বলেছে আগামীকাল তাদের বাড়িতে যেতে তার বোনকে দেখার জন্য। আর তুই এমন পাগল হয়েছিস কেন বিয়ে করার জন্য? আগে তো রুমে গিয়ে ফ্রেশ হয়তো আয়। কেউ তো আর অফিসের কাছে দেখাশোনা করে না। মাঝে মাঝে তুমি শুধু গিয়ে অফিসের সব হিসাব দেখো, আর এত বড় অফিস প্লাস কলেজ দুটোই সামলাতে হয় আমাকে। ভেবে দেখেছো মাথার উপর দিয়ে কতটা প্রেশার যায় আমার? তাই আজকে সব ফাইল নিয়ে এসেছি বাসায়, ভাইয়াকে দিয়ে করিয়ে নিব। মুস্তাফিজুরের মুখ থেকে এমন কথা শুনে মুস্তাফিজুরের মা বড় বড় দৃষ্টিতে স্বাধীনের দিকে তাকায়। তখনই মুস্তাফিজুরকে উদ্দেশ্য করে বলে, কেন বাবা, স্বাধীন কি তোর ফাইল বুঝে? আমার জানা মতে তো ও মাত্র ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেছে। তুমি তো ওকে পড়তে দাওনি, বাট ভাইয়া লুকিয়ে লুকিয়ে পড়েছে, আর এখন ভাইয়া বিজনেসের ওপর গ্র্যাজুয়েশন করছে। মুস্তাফিজুরের এমন কথা শুনে সবাই ভ্যাবা চ্যাকা খেয়ে যায়। কথাটা বলেই মুস্তাফিজুর সোজা তার রুমে চলে যায়। অন্যদিকে সবাই স্বাধীনের দিকে বড় বড় দৃষ্টিতে তাকিয়ে আছে। তখনই পিছন থেকে কাজের মেয়ে বলতে লাগে, ম্যাডাম, আপনাদের জন্য খাবার রেডি করেছি, এসে খেয়ে নিন। তারপর সবাই এক এক করে খাবার টেবিলে গিয়ে বসে পড়ে। শুধু মুস্তাফিজুরের আসার অপেক্ষা করতে লাগে তারা। একটু পর মুস্তাফিজুর চলে আসে। তারপর সবাই একত্রে খাবার খেতে লাগে। খাবার খাওয়া শেষ করে সবাই আবার বসার রুমে বসে টিভি দেখতে লাগে। তখনই মুস্তাফিজুর তার রুমে গিয়ে কিছু ফাইল নিয়ে এসে স্বাধীনের হাতে দেয় আর বলে, ভাইয়া, এই 3টা ফাইল নাও, আর আজকে রাতের ভেতরে কমপ্লিট করে দিও। ওকে, আমি আজকে রাতেই ফাইলগুলো কমপ্লিট করে দিচ্ছি। তারপর স্বাধীন ফাইলগুলো নিয়ে বসার রুমে কোনায় গিয়ে ল্যাপটপে ফাইলগুলো কমপ্লিট করতে লাগে।
এভাবে কেটে যায় প্রায় 2 ঘন্টা। স্বাধীনের কাজও শেষ। পুনরায় মুস্তাফিজুরের কাছে এসে ফাইলগুলো এগিয়ে দিয়ে বলতে লাগে, মাত্র 2 ঘন্টা করতে লাগবে ফাইলগুলো, আর এমন ভঙ্গিমা করলো যে আজকে পুরো রাতই লাগবে। মুস্তাফিজুর পিছন থেকে স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, আমি কি তোমার মতো এত বড় গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি যে আমার মাত্র 2 ঘন্টার ভেতরে ফাইল হয়ে যাবে? মুস্তাফিজুর আর স্বাধীনের খুনসুটি দেখছে সবাই। এভাবে রাত্রি যখন 11টায় বেজে যায় তখন সবাই যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে স্বাধীনের ঘুম ভাঙে আজানের শব্দে। তারপর ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে উজু করে মসজিদে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। তারপর মসজিদে গিয়ে নামাজ পড়ে সকালের মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করার জন্য রাস্তা দিয়ে হাঁটছিল। অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করে বাসার উদ্দেশ্যে রওনা হয় স্বাধীন। বাসায় গিয়ে দরজায় নক করতে স্বাধীনের সৎমা এসে দরজা খুলে দেয়। তখনই স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, কিরে বাবা, কই গিয়েছিলে এত সকালে? স্বাধীন তার মায়ের মুখ থেকে এমন কথা শুনে অনেক খুশি হয়। তার মনে নেই কতদিন আগে তাকে এইভাবে ডেকেছিল। কথাগুলো ভাবতে স্বাধীনের চোখ বেয়ে পানি বের হতে লাগে। তখনই স্বাধীনের সৎমা স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, পাগল ছেলে, কান্না করছিস কেন? না, এমনি চোখে কি যেন পড়েছে। তারপর স্বাধীন বসার রুমে গিয়ে বসে টিভিতে খবর দেখছিল। তখনই স্বাধীনের সৎমা স্বাধীনের কাছে এসে বলতে লাগে, যা বাবা, তোর রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। তোর ভাইয়ের যে বাসায় বিয়ে ঠিক হয়েছে আমরা সেখানেই যাব। তারপর স্বাধীন তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে পরিপাটি হয়ে নেয়। তারপরে নিচে নেমে এসে সবাই খাবার টেবিলে তার জন্য অপেক্ষা করছে। তারপরে নিচে এসে দেখে সবাই খাবার টেবিলে তার জন্য অপেক্ষা করছে। তারপর স্বাধীন খাবার টেবিলে গিয়ে বসে খাবার খেতে লাগে। তখনই পাশ থেকে সামিয়া হাসি মাখা কণ্ঠে স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, ভাইয়া আমি তো কনফিউজড। তোর বিয়ে নাকি মুস্তাফিজুর ভাইয়ের বিয়ে? আমি কিছুই বুঝতে পারছি না। কেন, আমার বিয়ে হতে যাবে কেন? মোস্তাফিজুরের বিয়ে? না মানে এমন করে সেজে এসেছিস তার জন্য বললাম। সামিয়ার মুখ থেকে এমন কথা শুনে সবাই হাঁ করে হাসতে লাগলো। একটু পর খাওয়া দাওয়া শেষ হলে বসে কিছুক্ষণ সবাই আড্ডা দেওয়ার পর যখন 11টা বেজে যায় তখন গাড়ি নিয়ে রওনা হয় মুস্তাফিজুর যে বাড়িতে বিয়ে করবে সেই বাড়ির উদ্দেশ্যে। গাড়ি চলছে তার আপন গতিতে। একটু পর গিয়ে গাড়ি ব্রেক করে মুস্তাফিজুর যে বাড়িতে বিয়ে করবে সেই বাড়ির সামনে। তারপর গাড়ি থেকে নেমে এক এক করে সবাই গাড়ির ভিতরে প্রবেশ করে। বাড়িটা দেখতে অনেক সুন্দর। বাড়ির সামনে দিয়ে সোজা রাস্তা দুটা সাইডে। বাড়িটা দেখতে অনেক সুন্দর। বাড়ির সামনে দিয়ে সোজা রাস্তা, দুই সাইডে অনেকগুলো ফুলের গাছ লাগানো। এ যেন এক মনোমুগ্ধকর পরিবেশ। আরেকটু এগোতে সবাই অবাক হয়ে যায়, কারণ দেখতে পাই অনেকগুলো বডি বিল্ডার ব্যায়াম করছে আর তাদের সঙ্গে একটা মেয়ে মারামারি করছে। স্বাধীন সহ সবাই হাঁ হয়ে তাকিয়ে আছে মেয়েটির মারামারি দেখে। হঠাৎ মেয়েটির চেহারা দেখে স্বাধীন চিনতে পারে সেই দিনের ওই মেয়েটা। স্বাধীন সেদিকে কোনো ভ্রুক্ষেপ না জানিয়ে সোজা দরজার সামনে গিয়ে কলিং বেল বাজায়। একটু পর দরজা খুলে দেয় সেই বাসায় থাকা একটা কাজের মেয়ে। তারপর বাসার ভিতরে এক এক করে প্রবেশ করে সবাই। তারপর বসার রুমে গিয়ে বসে পড়ে। একটু পর এক এক করে মেয়ের মা বাবা এসে তাদের সঙ্গে কুশল বিনিময় করতে লাগে। তখনই তাদের সামনে একটা লোক এসে দাঁড়িয়ে স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, আরে ভাই আপনি এখানে? কথাটা শুনে স্বাধীন লোকটার দিকে তাকিয়ে আছে, বোঝার চেষ্টা করছে আদেও লোকটাকে চেনে কিনা। অনেকক্ষণ তাকিয়ে থাকার পরও স্বাধীন চিনতে পারছে না লোকটাকে। আবারও গলা কাটা সালাম স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, আরে ভাই আপনি আমাকে চিনছেন না? আমি সালাম, সবাই মুরগি সালাম বলেছেন। আপনার যে কোম্পানিটা আছে না ঢাকা শহরে, সেই কোম্পানি আমি দেখাশোনা করছি ঢাকা শহরের সব বড় বড় মস্তানদের হাত থেকে। আবারও লোকটা সালাম স্বাধীনকে উদ্দেশ্য করে বলে। স্বাধীন এমন কথা শুনে লোকটিকে উদ্দেশ্য করে কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। তখনই স্বাধীন মুরগি সালামকে চোখ দিয়ে চুপ করতে বলে মুরগি সালাম স্বাধীন ইশারা বুঝতে পেরে চুপ হয়ে যায়। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বলতে লাগে, ও আমার দেখার ভুল, আমি ভেবেছি অন্য কেউ, সরি। বাই দ্য ওয়ে আমি হচ্ছে শারমিনের ভাই, বড় ভাই। তারপরে এক এক করে সবাই পরিচিত হতে লাগে।
তারপর তারা অনেকক্ষণ কথা বলতে লাগে একে অপরের সঙ্গে। একটু পর সেইখানে শারমিনকে নিয়ে আসা হয় সেজে গুজে। অন্যদিকে শারমিন তো এখানে মুস্তাফিজুরকে দেখে অবাক হয়ে যায়। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে সবাইকে চা দিতে লাগে। তখনই মুস্তাফিজুরের বাবা শারমিনের চায়ের অনেক প্রশংসা করতে লাগে। তারপর সবাই মিলে অনেকক্ষণ ধরে কথা বলতে লাগে। হঠাৎ মুস্তাফিজুরের বাবা সবাইকে উদ্দেশ্য করে বলে, এখানে শুধু আমাদের কথা বললে তো হবে না, ছেলে মেয়ের মত আছে। আমি বলি কি একটু পার্সোনাল কথা বলতে পাঠানো হোক। হ্যাঁ, আমিও তাই বলি। তারপরও তারা দুইজন উঠে যখন সেইখান থেকে যেতে যাবে তখন স্বাধীনকে উদ্দেশ্য করে মুস্তাফিজুর বলে, ভাইয়া তুমিও আসো আমাদের সঙ্গে। তখন স্বাধীন হাসি মাখা কণ্ঠে তাদের দুজনকে উদ্দেশ্য করে বলে, আরে আমি কাবাবের মধ্যে হাড্ডি হতে চাই না। স্বাধীনের এমন কথা শুনে সবাই হা হা করে হাসতে লাগে। আরে ভাইয়া সমস্যা নেই, তুমি আসতে পারো। তারপর অনেক জোরাজুরিতে স্বাধীন সেইখান থেকে উঠে তাদের সঙ্গে ছাদে চলে যায়। তারপরে স্বাধীন তাদেরকে এক পাশে রেখে অন্য পাশে গিয়ে স্বাধীন নিচের দিকে তাকাতেই অবাক হয়ে যায়, কারণ দেখা যায় সেই মেয়েটা সেইখানে থাকা বডি বিল্ডারদের সঙ্গে মারামারি করছে, কিন্তু মেয়েটার সঙ্গে কেউ পেরে উঠতে পারছে না। হঠাৎ করে মেয়েটি ছাদের দিকে তাকাতে স্বাধীনের সঙ্গে মেয়েটির চোখাচোখি হয়। তারপর স্বাধীনকে উদ্দেশ্য করে মেয়েটি হাত দিয়ে কিছু একটা ইঙ্গিত করলে স্বাধীন ওই দিক থেকে চোখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। অন্যদিকে মুস্তাফিজুর আর শারমিন একে অন্যের সাথে কথা বলছে। অনেক তো সুখে ছিলাম এতদিন, হঠাৎ করে কাল বৈশাখী ঝড়ের মতো আমার জীবনে আবার ব্যাক করলে কেন? শারমিনের এমন কথা শুনে মুস্তাফিজুর স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে বলতে লাগে, আমাকে কি ক্ষমা করে দিয়ে দ্বিতীয়বার আমার হাতটা ধরা যায় না? না, সেই দিনটার কথা আজও আমার মনে আছে। তুমি কিভাবে আমার চরিত্র নিয়ে বাজে কথা বলেছিলে, সেদিনের কথা আমি আজও ভুলতে পারিনি। মাঝে মাঝে স্বপ্নে সেগুলোর কথা ভাবতেই আমি অবাক হয়ে যাই। শারমিনের কথা শুনে মুস্তাফিজুর কি করবে তা বুঝতে না পেরে হাতটি ধরে বলতে লাগে, প্লিজ তুমি আমাকে দ্বিতীয়বারের মতো সুযোগ দাও। আমি অন্য একটা মেয়ের জন্য তোমাকে ভুল ভেবেছিলাম, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা চেয়ে আর কি হবে, যা হবার তা তো হয়েই গেছে। আমি বলি কি, আমাদের সম্পর্কটা এখানে সীমাবদ্ধ থাক। ঘটক যখন তোমার ছবি দেখাইছিল তখন আমি অবাক হয়ে যাই। আমি চেয়েছিলাম অন্য কারো হাত ধরে নতুন করে নিজের জীবন পরিবর্তন করে নেব, কিন্তু জানি না তোমার সঙ্গে দ্বিতীয়বার আবার দেখা হবে। তারপর দুজনে আরও অনেক কথা বলতে লাগে। হঠাৎ করে কেউ ছাদে প্রবেশ করে। কি রে, আবার তুই আমাদেরকে অমনভাবে ট্যাপ ট্যাপ করে তাকিয়েছিলি কেন? অন্যদিকে মুস্তাফিজুর আর শারমিন নিজের কথা বলছে। হঠাৎ করে ছাদে একজনের যে প্রবেশ হয়েছে সেদিকে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। হঠাৎ স্বাধীন পেছনের দিকে তাকিয়ে দেখে সেই মেয়েটি। তারপর স্বাধীন মেয়েটিকে উদ্দেশ্য করে বলে, আমি আপনার দিকে তাকিয়ে মারামারি দেখছিলাম। ও, এই ব্যাপার। তা তুই আমাদের বাড়িতে কেন? এর আগে তো তুই কখনো দেখিনি। আর তুই তো আমাদের বাড়ির আত্মীয়র কেউ না। তারপর স্বাধীন আমতা আমতা করে বলতে লাগে, আপনাকে ঠিক চিনলাম না। আপনি এই বাড়ির কে হন? পরিচয় দিলে তাহলে আমার পরিচয় দিলে ভালো হতো। স্বাধীনের এমন কথা শুনে পপি রেগে গিয়ে স্বাধীনের কাছে চলে গিয়ে কলার ধরে বলতে লাগে, আমার বাসায় এসে আবার আমাকেই বলছিস আমি কে? এই বাসার দ্বিতীয় নম্বর মেয়ে। তখন স্বাধীন আমতা আমতা করে পপিকে উদ্দেশ্য করে বলে, না মানে শারমিন কি আপনার ছোট বোন হয়? তারপর পপি মাথা দিয়ে হ্যাঁ বোঝাই হয়। পুনরায় স্বাধীন পপিকে উদ্দেশ্য করে বলতে লাগে, ও, আর আমার ছোট ভাইয়ের সঙ্গে আপনার বোনের বিয়ে ঠিক হয়েছে। তখনই পপি হাসি মাখা কণ্ঠে স্বাধীনকে উদ্দেশ্য করে পুনরায় প্রশ্ন করে, তাই ছোট বোনের জামাইয়ের বড় ভাই কি বিয়ে করছে? স্বাধীন মাথা দিয়ে না বোঝায়, তা বড় ভাইকে রেখে ছোট ভাই বিয়ে করছে, সমাজের সামনে মুখ দেখাতে পারবেন তো? সবাই তো আপনার পুরুষত্ব নিয়ে কথা বলবে। কথাটি বলে হা হা করে হাসতে লাগে পপি। স্বাধীন নিশ্চুপ দর্শকের মতো পপির হাসি মাখা মুখটা দেখছে। পুনরায় স্বাধীন পপিকে উদ্দেশ্য করে বলে, তো বড় বোনকে থুয়ে ছোট বোনের বিয়ে হচ্ছে, সবাই তো আপনার দিকে খারাপ আঙ্গুল দিয়ে কথা বলবে। স্বাধীনের এমন কথা শুনে নিমিষেই পপির মুখ চুপসে যায়। পুনরায় পপি তার মুখে হাসি ফুটিয়ে বলতে লাগে, এর আগে অনেকবার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু কাউকে আমার এমন একটা পছন্দ হয়নি। আবার
আমাকে দেখেও কারো পছন্দ হয়নি। কারণ দেখছেন না, আমার চলাফেরা পুরোটাই ছেলেদের মতো, তাই দেখে আমাকে আর কেউ পছন্দ করেনি। হ্যাঁ, ঠিকই বলেছেন। আপনাকে বিয়ে করে কোনো ছেলে তার নিজের কেরিয়ার নষ্ট করবে না। কিছু কি বললি তুই? কথাগুলো ধীরে ধীরে বলছিল স্বাধীন, বাট পপির কানে অল্প কিছু হলেও পৌঁছেছে। এর জন্যই স্বাধীনের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর পপি সেইখানে আর না দাঁড়িয়ে থেকে পুনরায় বাসার নিচে চলে যায়। অন্যদিকে মুস্তাফিজুর আর শারমিন অনেকক্ষণ ধরে তারা দুজনে কথা বলতে লাগে। বুঝতে পেরেছে শারমিন বোঝানোর চেষ্টা করছে, বাট শারমিন নারাজ। মুস্তাফিজুরকে উদ্দেশ্য করে বলে, না, কোনোভাবেই আর তোমাকে বিশ্বাস করব না। কথাটা বলে শারমিন সোজা নিচে চলে যায়। অন্যদিকে মুস্তাফিজুর জোর করে এখানে দাঁড়িয়ে থেকে অঝরে কান্না করছে। মুস্তাফিজুর সেখানে দাঁড়িয়েছিল। হঠাৎ মুস্তাফিজুরকে এমনভাবে দাঁড়িয়ে থাকতে দেখে স্বাধীন পিছন থেকে ডাক দেয়, কিন্তু মুস্তাফিজুরের কোনো সারা শব্দ শুনতে পায় না। তারপর মুস্তাফিজুরের কাছে গিয়ে স্বাধীন মুস্তাফিজুরকে ঘুরিয়ে দেখে তার চোখে পানি। স্বাধীন তার ভাইয়ের চোখে পানি দেখে অবাক হয়ে যায়। মুস্তাফিজুরকে উদ্দেশ্য করে প্রশ্ন করে স্বাধীন, কি ভাই, তোর কি হয়েছে? কান্না করছিস কেন? তারপর মুস্তাফিজুর স্বাধীনকে শুরু থেকে শেষ পর্যন্ত বলে। তারপর স্বাধীন মুস্তাফিজুরকে নানাভাবে বোঝানোর চেষ্টা করে। একটু পর চোখ মুছে মুস্তাফিজুর আর স্বাধীন বাসার নিচে বসা রুমে গিয়ে বসে পড়ে। মুস্তাফিজুর আর স্বাধীন আসাতে মুস্তাফিজুরের বাবা মুস্তাফিজুরকে উদ্দেশ্য করে বলে, কি রে, দুজন তো অনেকক্ষণ ধরে কথা বললি, তোর কি মত? তোমরা যা ভালো বোঝো তাই করো, আমার বিয়েতে অমত নেই। মুস্তাফিজুরের কথা শুনে সবাই অনেক খুশি হয়। তারপর শারমিনের বাবা শারমিনকে উদ্দেশ্য করে বলে, না বাবা, আমার কোনো আমত নেই, তোমরা যা ভালো মনে করো তাই করো। সবাই শারমিনের এমন কথা শুনে অনেক খুশি হয়। মুস্তাফিজুর তো অবাক হয়ে শারমিনের দিকে তাকিয়ে আছে। মুস্তাফিজুরকে তার দিকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে শারমিন একটু মুচকি হাসি দেয়। মুস্তাফিজুরেরও অনেকটা খুশি হয়। তারপর বিয়ের ডেট ফাইনাল করে তারা। তারপর আংটি বদল করে অনেকক্ষণ কথা বলে খাওয়া দাওয়া করতে লাগে। তখনই পপির বাবা সকলকে উদ্দেশ্য করে বলে, তখনই স্বাধীনের বাবা বলতে লাগে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আরও কিছুক্ষণ কথা বলে স্বাধীনরা সবাই বাসার উদ্দেশ্যে রওনা দেয়। গাড়ি চলছে তার আপন গতিতে। হঠাৎ সবাইকে চমকে দিয়ে সামিয়া স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, ছোট বোনের এমন কথা শুনে কি প্রশ্নে উত্তর দেবে কিছুই বুঝতে পারছে না স্বাধীন। তখনই স্বাধীনের বাবা বলতে লাগে, কথাটা শুনে সবাই হাঁ করে